আসসালামু আলাইকুম। আলোচনা করব হচ্ছে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এই সাবজেক্টের হচ্ছে কাট কোয়েশ্চেন যেটা আছে সেই কাট কোয়েশ্চেনের বোর্ড 1 এর কাট কোয়েশ্চেনের কয়েকটা কাট কোয়েশ্চেন আমি আলোচনা করব। তো বোর্ড 1 এ যে গ্রস টপিক আছে বিএমডিসি কারিকুলাম অনুযায়ী তার মধ্যে আছে ইন্ট্রোডাকশন অন ফরেনসিক মেডিসিন, অ্যাসফিক্সিয়া ওন্ড, মেইনলি অ্যাসফিক্সিয়া ওন্ড, ফায়ারআর্ম, এক্সপ্লোজিভ আর অনেক কিছু আছে। তো ওন্ড আর অ্যাসফিক্সিয়ার যে টপিকটা মেইনলি সেটা হচ্ছে বোর্ড 1, আর বোর্ড 2 মেইনলি হচ্ছে পয়জনিং এর বোর্ড 2, আর মেইনলি হচ্ছে আর কিছু আছে টপিক ফরেন্সিক সাইকিয়াট্রি আর সেক্সুয়াল অফেন্স, র্যাপ ট্যাপ, এই সমস্ত আলোচনা হচ্ছে বোর্ড টুর মধ্যে। তো বোর্ড 1 বোর্ড 2 এই কাট কোশ্চেন যেভাবে তৈরি করতে হবে, রিকল, তারপরে ইন্টারপ্রিটেশন, প্রবলেম সলভিং। তো আমার কাছে যে কাট কোশ্চেনগুলো আছে ঠিক সেমভাবে তৈরি করা আছে, রিকল, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন, প্রবলেম বেস। আর আমি দেখেন পাশে কিছু নাম্বার লিখে রাখছি, সেগুলো হচ্ছে কনসেপ্টের 7 এডিশনের আনসার কি, সেই নাম্বারগুলো হচ্ছে পাশে লেখা, যেমন হচ্ছে 1 নাম্বার হচ্ছে 3 নাম্বার পেজে ডিফাইন ফরেনসিক মেডিসিন এই আনসারটা আছে। তো ডিফাইন ফরেনসিক মেডিসিন কি এটা প্রথমে আমরা আলোচনা করব যে ফরেনসিক মেডিসিনের ডেফিনেশন কি। ফরেনসিক মেডিসিন এর ডেফিনেশন যদি আমি বলি তো এইভাবে বলতে পারি যে ফরেনসিক মেডিসিন ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ মেডিকেল নলেজ। সেটা কি করে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে প্রয়োগ, একটা প্রয়োগ, কিসের প্রয়োগ, মেডিকেল নলেজের একটা অ্যাপ্লিকেশন, মেডিকেল নলেজের একটা প্রয়োগ টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস পরিচালনা করতে বা জাস্টিস পরিচালনা করতে মেডিকেল নলেজের যে প্রয়োগ সেটাই হচ্ছে ফরেনসিক মেডিসিন। এটাকে আমরা আবার শর্টে বলতে পারি যে ফরেনসিক মেডিসিন ডিলস উইথ মেডিকেল অ্যাসপেক্ট অফ ল। ফরেনসিক মেডিসিন হচ্ছে ডিল করে মেডিকেল অ্যাসপেক্ট অফ ল। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তারপর দ্বিতীয় কোশ্চেন আমরা যেটা দেখতেছি, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে লেখা আছে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন। তো ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চেস আমরা প্রথমেই যেটা বলবো না সেটা হচ্ছে ফরেনসিক ক্রিমিনোলজি। কারণ যদি এক্সটার্নাল এই ক্রিমিনোলজির ভিতরে ঢুকে যায় আমরা এটা আনসার অনেকই ক্ষেত্রে করতে পারবো না। তো প্রথম আমরা সহজগুলো বলবো, যেমন ফরেনসিক মেডিসিনের শেষে বইয়ের নামের মধ্যে আছে টক্সিকোলজি, তাহলে আমরা বলতেই পারি ফরেনসিক টক্সিকোলজি, এটা একটা বলতে পারি। তারপর আছে ফরেনসিক সাইকিয়াট্রি আমরা বলতে পারি, ফরেনসিক থানাটোলজি আমরা বলতে, প্যাথোলজি আমরা বলতে পারি, ফরেনসিক অডোন্টোলজি, ফরেনসিক ড্যাক্টিলোগ্রাফি, ফরেনসিক রেডিওলজি, ফরেনসিক অস্টিওলজি, যে এগুলো যে প্যাথোলজি নিয়ে আলোচনা করা হয়, টক্সিকোলজি পয়জন নিয়ে আলোচনা করা হয়, থানাটোলজি মেডিকো লিগাল অ্যাসপেক্ট অফ ডেথ এখানে আলোচনা করা হয়, ব্যালিস্টিক্সের মধ্যে ফায়ারআর্ম নিয়ে আলোচনা করা হয়, অডোন্টোলজির মধ্যে ডেন্টিস্ট নিয়ে আলোচনা করা হয়, তারপরে হচ্ছে ড্যাক্টিলোগ্রাফির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, রেডিওলজির মধ্যে এক্সরে সিস্টেম রেডিওলজি নিয়ে আলোচনা করা হয়, অস্টিওলজির মধ্যে বোন নিয়ে আলোচনা করা হয়, সেমিনোলজি নিয়ে সেমিনাল ফ্লুইড নিয়ে আলোচনা করা হয়, তারপরে সাইকিয়াট্রি নিয়ে সাইকিয়াট্রি যে ব্রাঞ্চ, নলেজ অফ সাইকিয়াট্রি ফর লিগাল পারপাস, সেটা হচ্ছে ফরেনসিক সাইকিয়াট্রির মধ্যে আলোচনা করা হয়। তো এই গেল ফরেনসিক মেডিসিনের ব্রাঞ্চ। তারপরে যে আমরা যে কোশ্চেনটা দেখতে পাই সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ ইনকোয়েস্টের টাইপ কি। তো ইনকোয়েস্টের টাইপ হচ্ছে মেইনলি 4টা, সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার ইনকোয়েস্ট, মেডিকেল এক্সামিনার সিস্টেম। পুলিশ ইনকোয়েস্টটা হচ্ছে পুলিশ করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে হয়ে থাকে, মোস্ট কমন ইনকোয়েস্ট বলা হয়। আর ম্যাজিস্ট্রেট করে, করোনার ইনকোয়েস্ট হচ্ছে গভর্নমেন্ট থেকে দু একজন লোক পাঠায় দেয় ওই ইনকোয়েস্টটা করার জন্য, ওই ইনভেস্টিগেশনটা করার জন্য। সেটা হচ্ছে খুবই কম বাংলাদেশের ক্ষেত্রে করা হয়। এটা হচ্ছে করোনার ইনকোয়েস্ট। আর মেডিকেল এক্সামিনার সিস্টেম হচ্ছে বেস্ট মেথড, এখানে ফরেন্সিক লোকই পাঠিয়ে দেওয়া হয়, ডাক্তার পাঠিয়ে দেওয়া হয়, ফরেন্সিক মেডিসিন স্পেশালিস্ট পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে এই জন্য এই মেথডটাকে বেস্ট মেথড বলা হয়। তো আমরা যদি টাইপ বলা হয় ইনকোয়েস্টের, আমরা প্রথমে এই 4টা টাইপ বলবো, যে পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার ইনকোয়েস্ট আর মেডিকেল এক্সামিনার সিস্টেম। তারপরে আমাদের কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ ইনকোয়েস্টের টাইপ আমরা বললাম। হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অফ অটোপসির প্রিরিকুইজিট কি, অটোপসির প্রিরিকুইজিট হচ্ছে রিকুইজিশন পেপার, এ কপি অফ ইনকোয়েস্ট রিপোর্ট, এ কপি অফ চালান, এ কপি অফ ডেথ সার্টিফিকেট। তো প্রিরিকুইজিট কি, অটোপসির প্রিরিকুইজিট যদি জিজ্ঞেস করে তাহলে আমরা প্রথমে বলবো কি, প্রথমে বলবো হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে বলবো কি, তারপরে বলবো হচ্ছে চালান। প্রথমে বলবো ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে বলবো চালান, তারপরে হচ্ছে ডেথ সার্টিফিকেট। এখন এইগুলো ছাড়া কিন্তু হচ্ছে তারপরে কমান্ডিং সার্টিফিকেট অফ পুলিশ কনস্টেবল হু ক্যারি অ্যান্ড আইডেন্টিফাই দ্য বডি। তো এই যে চালান, তারপরে হচ্ছে ডেথ সার্টিফিকেট ছাড়া কি আমাদের অটোপসি করা সম্ভব না, চালান ছাড়া সম্ভব না, ইনকোয়েস্ট রিপোর্ট ছাড়া সম্ভব না, মর্গ ছাড়া সম্ভব না, মর্গ ছাড়া সম্ভব না। তাহলে একটা মর্গ রাখতে হবে, যেটা কি হবে, গভর্নমেন্ট অথরাইজ মর্গ হতে হবে।
তো এই হচ্ছে প্রিরিকুইজিট অফ অটোপসি। তারপরে বলা হয়েছে পরের কোশ্চেন যে হোয়াট ইজ পার্শিয়াল হ্যাঙ্গিং, মেনশন ইজ মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট। পার্শিয়াল হ্যাঙ্গিং জিনিসটা কি? পার্শিয়াল হ্যাঙ্গিং হচ্ছে ভ্যারাইটি অফ হ্যাঙ্গিং ইন হুইচ সাম পার্ট অফ বডি, স্পেশালি লোয়ার পার্ট অফ বডি ইজ ইন টাচ উইথ গ্রাউন্ড, মানে বডির কিছু পার্ট হচ্ছে মাটির সাথে লেগে থাকবে, সেটাই হচ্ছে পার্শিয়াল হ্যাঙ্গিং। পার্শিয়াল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে কিছু সাম পার্ট অফ বডি, কিছু পার্ট অফ বডি, লোয়ার পার্ট অফ বডি ইজ অথবা লোয়ার স্পেশালি লোয়ার পার্ট অফ বডি ইজ টাচ উইথ গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে টাচ করে থাকবে, সেটা হচ্ছে পার্শিয়াল বা ইনকমপ্লিট হ্যাঙ্গিং। এই হ্যাঙ্গিং ক্ষেত্রে অলওয়েজ সুইসাইডাল লেখা আছে, যে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে অলওয়েজ সুইসাইডাল। কিন্তু আমি এটাকে বলবো মাঝে মাঝে সামটাইম এটাকে আমরা অ্যাক্সিডেন্টালও বলতে পারি। কেন অ্যাক্সিডেন্ট বলতে পারি? যে সেক্সুয়াল অ্যাসফিক্সিয়ার কারণে, সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া বা অটো ইরোটিক বিহেভিয়ার, যে একটা বিহেভিয়ার আছে, এই কারণগুলোর কারণে আমরা এটাকে মাঝে মাঝে, যে এটা তো ন্যাচারাল কারণে অটো ইরোটিক বিহেভিয়ারের কারণে সেক্সুয়াল অ্যাসফিক্সিয়ার যে ইয়াটা হয়, সেই জন্য এটা পার্শিয়াল হ্যাঙ্গিং এর ক্ষেত্রেও এটা আমরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টালি বলতে পারি, কারণ ওই সময় তো ইচ্ছা থাকে না যে সুইসাইড করার, ওই সময় সুইসাইড করার ইচ্ছা থাকে না, সেই সময় সলিটারি ইরেটিক যে বিহেভিয়ার সেটা প্রকাশ করতে চায় মানুষ। এটা মেনলি মেলদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যে আশেপাশে জিনিসগুলো আমরা দেখলেই, রুমটা দেখলেই বুঝতে পারবো, একটা বদ্ধ রুম থাকবে, বদ্ধ রুমের মধ্যে ওই ধরনের জিনিসপত্র থাকবে, ওটা দেখলেই বোঝা যাবে যে ওটা সুইসাইডাল না অ্যাক্সিডেন্টাল। কিন্তু আমরা যদি আমাদের জিজ্ঞেস করা হয় অলওয়েজ সুইসাইডাল আমরা বলবো, যদি বলা হয় অলওয়েজ সুইসাইডাল তখন আমরা বলবো না, সামটাইমস অ্যাক্সিডেন্টালও হইতে পারে। আর যখন জিজ্ঞেস করবে অ্যাক্সিডেন্টালের এক্সাম্পল বলো, তখন আমরা বলবো সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া। সেক্সুয়াল অ্যাসফিক্সিয়া একটা হচ্ছে অ্যাক্সিডেন্টালের এক্সাম্পল। তারপরে আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে ইন্টারপ্রেট মেডিকেল লিগাল এক্সামিনেশন অফ অ্যাব্রাশন অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। ইন্টারপ্রেট মেডিকেল লিগাল এক্সামিনেশন অফ অ্যাব্রাশন অন ডিফারেন্ট পার্টস অফ বডি। মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট অফ অ্যাব্রাশন চাইছে। এখন মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট বললে আমি যে কয়েকটা ধাগায় রাখছি সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাব্রাশন গিভ আইডিয়া অ্যাবাউট দ্য সাইট অফ ইম্প্যাক্ট অ্যান্ড ডিরেকশন অফ ফোর্স। কোন জায়গায় ডিরেকশন অফ ফোর্স, কীভাবে ডিরেকশন করা হয়েছে অ্যাব্রাশন, এটা আমরা বুঝতে পারি। তারপরে অ্যাব্রাশন মে বি অনলি এক্সটার্নাল সাইন অফ সিরিয়াস ইন্টারনাল ইনজুরি, এটা আমরা বুঝতে পারি। তারপরে এইজ বুঝতে পারি, অ্যাব্রাশন দিয়ে আমরা এইজ বুঝতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইজ বুঝতে পারি, ডিরেকশন অফ ফোর্স বুঝতে পারি, এই দুইটা কথা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এইজ বুঝতে পারি, ডিরেকশন অফ, তারপরে হচ্ছে ডিরেকশন অফ ফোর্স, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। সাইট অফ ইম্প্যাক্ট আমরা বুঝতে পারি। তারপরে আরও কিছু আমি জিনিস দাঁড়িয়ে রাখছি, সেটা হচ্ছে অ্যাব্রাশনের মাধ্যমে ওমেন মে প্রডিউস অ্যাব্রাশন ওভার অ্যাক্সেসেবল এরিয়াস টু ফোর্স ফেব্রিকেট চার্জ অফ অ্যাসল্ট। তারপরে অ্যাব্রাশন অন দ্য ফেস অফ অর বডি অফ দ্য অ্যাসেলেন্ট ইন্ডিকেট স্ট্রাগল। তারপরে অ্যাব্রাশন ওভার কর্নিয়া মে কজ পার্মানেন্ট লস অফ ভিশন এমন টু গ্রিভাস হার্ট, এগুলো আমরা বলতে পারি। হ্যাঁ, তারপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হাউ এ ডাক্তার ক্যান অ্যাক্ট অ্যাজ কমন উইটনেস অ্যান্ড এক্সপার্ট উইটনেস। একজন ডাক্তার কীভাবে কমন উইটনেস এবং এক্সপার্ট উইটনেস হইতে পারে। যদি কমন উইটনেস হয় তাহলে এটা আমরা বলতে পারি যে হি ইজ কমন উইটনেস হোয়েন হি গিভ এভিডেন্স অ্যাজ রিগার্ডেড অ্যাজ ভ্যারাইটি সাইজ অ্যান্ড পজিশন অফ ইনজুরি। সে যখন সাইজ এবং পজিশন এবং ভ্যারাইটি সাইজ এবং পজিশন অফ ইনজুরির জিনিসগুলো সে বলবে, তখন সে একটা কমন উইটনেস। কিন্তু সে যখন এক্সপার্ট উইটনেস হিসেবে থাকবে, তখন সে কিন্তু শুধুমাত্র সাইজ, শুধুমাত্র পজিশন অফ ইনজুরি বলবে না, সে তখন বলবে এটা কি অ্যাক্সিডেন্টাল, এটা কি সুইসাইডাল, এটা কি হোমিসাইডাল, এই সমস্ত জিনিসও সে বলবে। নেচার অফ দিস ইনজুরিজ অ্যাজ দেয়ার ওয়েদার দে আর কজ ডিউরিং লাইফ অর আফটার ডেথ, সেটা কি মৃত্যুর আগে হয়েছে নাকি মৃত্যুর পরে হয়েছে, সেই জিনিসটা যখন সে বলবে, তখন সে একটা এক্সপার্ট উইটনেস হিসেবে কাজ করবে। আমাদের এরপরে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ড্যাক্টিলোগ্রাফি রিগার্ড এজ অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন। আমি এখানে দাগায় রাখছি, সেটা হচ্ছে ড্যাক্টিলোগ্রাফিকে অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন বলার কারণ হচ্ছে, আমরা যদি দুইটা কারণ বলি, একটা কারণ হচ্ছে ওয়ান্স যখন একটা রিচ প্যাটার্ন ওয়ান্স ডেভেলপ ইন ইন্টারইউটেরাল লাইফ রিমেন আনচেঞ্জ ফর রেস্ট অফ দ্য লাইফ। যখন একবার যদি ইন্টারইউটেরাল লাইফে যে 16 সাব উইকের মধ্যে যে 12 to 16 উইক ইন্টারইউটেরাল
জেস্টেশনাল লাইফ যে একবার কমপ্লিটেড বাই 24 উইকস, একবার যে ডেভেলপ হয় সেটা আনচেঞ্জ থাকে রেস্ট অফ লাইফ, মানে মৃত্যু পর্যন্ত সেটা আনচেঞ্জ থাকে। এবং কি নো টু ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি আইডেন্টিক্যাল ইভেন ইন ইউনিওভুলার টুইন, মানে আমরা বলতে পারি যে একটা ইউনিওভুলার টুইনের ক্ষেত্রেও কখনোই দুইটা ফিঙ্গারপ্রিন্ট এক হইতে পারবে না। আরেকটা লেস ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে চান্স অফ সিমিলারিটি অফ টু ফিঙ্গারপ্রিন্ট ইন 1 in 64 বিলিয়ন। এটা বলছে চান্সের কথা বলছে যে 64 বিলিয়নের ক্ষেত্রে দুইটা ফিঙ্গারপ্রিন্ট মিলিতে পারে, কিন্তু এটা আজ পর্যন্ত কখনোই এই পৃথিবীর ইতিহাসে মিলে নাই। সো এই কথাটা আমরা বলবো না, আমরা প্রথম দুইটা কথাই বলবো। তারপরে আরেকটা প্রশ্ন, আমাদের পরের প্রশ্নে বলা হয়েছে যে ইউ হ্যাভ ডান অ্যান অটোপসি অফ ডেড বডি বাট কুড নট ফাইন্ড এনি পজিটিভ ফাইন্ডিং, অলসো ফেল টু রিভিল এনি কজ অফ ডেথ, মানে তুমি কোনো কজ অফ ডেথ পাও নাই। এই দেখো এই তারপর কোয়েশ্চেনটা কি বলছে যে হোয়াট কুড বি দ্য পসিবিলিটিস জাস্টিফাই ইউর অ্যান্সার। আমরা নেগেটিভ অটোপসির এটা বুঝতেই পারতেছি, কারণ নেগেটিভ অটোপসির ডেফিনেশন কি ছিল? নেগেটিভ অটোপসি ছিল হোয়েন গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপি এক্সামিনেশন, টক্সিকোলজিক্যাল অ্যান্ড অ্যানালাইসিস রিপোর্ট অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফেল টু রিভিল দ্য কজ অফ ডেথ। এই যে ফেল টু রিভিল কজ অফ ডেথ, ইট ইজ টার্ম এস নেগেটিভ অটোপসি। আর আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে আমিও একটা অটোপসি করাইছি অ্যান্ড নট ফাইন্ড এনি পজিটিভ ফাইন্ডিং, অলসো ফেল টু রিভিল এনি কজ অফ ডেথ, এবং আমি কজ অফ ডেথ বাইর করতে ফেলিওর হয়েছি এবং কোনো ধরনের পজিটিভ ফাইন্ডিংও আমি পাই নাই। সেই জন্য এটা এবং এটাকে জাস্টিফাই করবো এইভাবে এই আনসারটাকে। এবং এই আনসারটা আমরা আরও বলতে পারি যে এটার কজ কী কী, যে নেগেটিভ অটোপসির কজ হতে পারে যে ইনএডুকেট হিস্ট্রি, প্রপার হিস্ট্রি না জানার কারণে, ইনএডুকেট এক্সটার্নাল এক্সামিনেশন, প্রপার এক্সটার্নাল এক্সামিনেশন বাইরের যে এক্সামিনেশন সেগুলো না করার কারণে, ইমপ্রপার ইন্টারনাল এক্সামিনেশন এবং ল্যাব এক্সামিনেশন, ল্যাক অফ টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস এবং ল্যাক অফ ডক্টরস ট্রেনিং, এই সমস্ত কারণে নেগেটিভ অটোপসি পাওয়া যায়। তারপরে আমাদের পরের কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ ডেড বডি উইথ এ ক্লিন কাট ডিপ গ্যাপিং অন অ্যাবডোমেন ওয়াজ ব্রট ইনটু দ্য মর্গ ফর অটোপসি, দেয়ার ওয়াজ হিল মার্ক প্রেজেন্ট, কজ অফ ডেথ ওয়াজ হেমোরেজিক শক। এটা বোঝা যেতেছে যে ক্লিন কাট, ডিপ গ্যাপিং, তারপরে হিল মার্ক প্রেজেন্ট, এটা বলাই যেতেছে এটা একটা স্টাপন্ড হবে, কারণ স্টাপন্ডও ঠিক সেম স্টাপন্ডের যে হিমোরেজিক শক হবে, ডিপ গ্যাপিং হবে, ক্লিন কাট হবে, হিল মার্ক প্রেজেন্ট হবে, সেটা হচ্ছে স্টাপন্ডের সাথে মিলে যেতেছে। আর এটা হচ্ছে নেম অফ দ্য ওন প্রেজেন্ট অন হার অ্যাবডোমেন। এরপরে বলা হয়েছে যে মেনশন ইজ টাইপ, এটা টাইপ কী কী আছে? এটা টাইপ আছে হচ্ছে পেনিট্রেটিক ওন্ড, তারপর হচ্ছে পারফোরেটিং ওন্ড, আর হচ্ছে পাংচার বা স্টেপ ওন্ড উইদাউট পেনিট্রেশন অফ দ্য বডি ক্যাভিটি। আমাদের মেইনলি প্রথম দুইটা বলতেই হবে যে পেনিট্রেটিক ওন্ড আর হচ্ছে পারফোরেটিং ওন্ড। পেনিট্রেটিক ওন্ড হচ্ছে বডিতে ঢুকবে কিন্তু বডি থেকে বের হয়ে যাবে না। পারফোরেটিং ওন্ড এক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে, মানে এন্ট্রি ওন এক্সিট ওন দুইটাই পাওয়া যাবে পারফোরেটিং ওনে। আর পেনিট্রেটিং ওনে শুধুমাত্র এন্ট্রি ওন পাওয়া যাবে, এক্সিট ওন পাওয়া যাবে না। এবং পেনিট্রেটিং ওনের মধ্যে হচ্ছে ইনসাইড বডি ক্যাভিটি থাকবে, অ্যাবডোমিনাল বডি ক্যাভিটির মধ্যে থাকবে, অথবা চেস্ট ক্যাভিটির মধ্যে থাকবে, অথবা ক্র্যানিয়াল ক্যাভিটির মধ্যে থাকবে, ক্যাভিটির মধ্যে থাকবে অনলি অ্যান্টি ওন খালি প্রেজেন্ট থাকবে। আর পারফোরেটিং ওন শুধুমাত্র অ্যান্টি ওন না, এক্সিট ওনও আমরা পেয়ে থাকবো। তারপরে আমাদের পরে এই কাট কোয়েশ্চেনের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বলা হয়েছে যে মেনশন দ্য মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট অফ দিস পার্টিকুলার ওন, মানে স্টেপন্ডের মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট জানতে চাইছে। তাহলে আমরা বলে ফেলবো যে মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট অফ স্টেপন্ড কি, সেটা হচ্ছে শেপ অফ ওন মে ইন্ডিকেট টাইপ অফ উইপন। আমরা উইপন বুঝতে পারি, শেপ ওন্ডের যে শেপ সেটা দেখে আমরা হচ্ছে ওন্ডের টাইপ বুঝতে পারি। তারপর ডেপথ উইল ইন্ডিকেট ফোর্স অফ পেনিট্রেশন, কতটুকু ডেপথ হয়েছে সেটা থেকে আমরা ফোর্স অফ পেনিট্রেশন কত জোরে ফোর্স করছে সেটা আমরা বুঝতে পারি। তারপরে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এজ অফ ইনজুরি ক্যান বি এভালুয়েটেড। আরেকটা জিনিস বুঝতে পারি যে পজিশন অ্যান্ড নাম্বার, কয়বার স্টেপ মানে করা হয়েছে। ইনজুরিজ ক্যান বি ইন্ডিকেট ম্যানার, হোমিসাইড নাকি সুইসাইড নাকি অ্যাক্সিডেন্টাল। আমরা নাম্বার অফ ইনজুরি দেখে আমরা বুঝতে পারি এটা হোমিসাইড নাকি অ্যাক্সিডেন্টাল। আর আমাদের লাস্ট কোয়েশ্চেন বোর্ড 1 এর SOE কার্ড 1 যেটা আছে সেটা
হচ্ছে লাস্ট কোশ্চেনে বলা হয়েছে গিভ দ্য অপিনিয়ন রিগার্ডিং দিস এটার অপিনিয়ন বলা হয়েছে অপিনিয়ন অফ স্টেপ 1 হচ্ছে কনসিডারিং অটোপসি বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এক্সামিনেশন ফাইন্ডিং আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য কজ অফ দ্যাট ওয়াজ ডিউ টু হিমোরেজিক শক। এই পর্যন্ত কিন্তু সেম, যে কনসিডারিং অটোপসি বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এক্সামিনেশন ফাইন্ডিং আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য কজ অফ দ্যাট ওয়াজ ডিউ টু, এই ডিউ টু পর্যন্ত সব অপিনিয়নেই প্রায় সেম। তারপরে যেটু একটু ভিন্ন সেটা হচ্ছে এক এক জায়গায় হিমোরেজিক শক, কোনো জায়গায় হিমোরেজিক শক না বলা, ওর যে অন্য যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা, তো আমাদের এখানে হিমোরেজিক শকের কারণে হয়েছে, এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে, তাই আমরা হিমোরেজিক শক লিখছি। রেজাল্টেড ফ্রম স্টাব ইঞ্জুরি কজড বাই শার্প পয়েন্টেড উইপন, কজড বাই কি শার্প পয়েন্টেড উইপন হুইচ ওয়াজ অ্যান্টিমর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার, যেটা কি না অ্যান্টিমর্টাম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। স্টাবন একটা হোমিসাইডাল ইন নেচার এবং এটা অ্যান্টিমর্টাম, মৃত্যুর আগেই ঘটে থাকে। তো আমরা এর মাধ্যমে আমরা বোর্ড 1-এর কাট কোশ্চেন একটা সলভ করে ফেলছি। এখন আমরা কাট কোশ্চেন 2 নম্বরে যাব। তো 2 নম্বরের কাট কোশ্চেন আমরা এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে রাখি, তারপরে হচ্ছে আমরা 2 নম্বরের কাট কোশ্চেনে যাব। তো 2 নম্বরের কাট কোশ্চেনের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন। ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিনের ডেফিনেশন এবং এক্সাম্পল চাইছে। তো এক্সামিনেশন অফ লিভিং পারসন ফর মেডিকেল পারপস ইজ ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন, মানে মেডিকেল পারপাসের কারণে লিভিং পারসনে যদি এক্সামিনেশন করা হয়, যে এক্সামিনেশন অফ লিভিং পারসন ফর মেডিকেল পারপাস ইজ ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন, এটাকে বলা হয় ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন। তো যদি বলা হয় ক্লিনিক্যাল ফরেনসিক জিনিসটা কি, যে মেডিকেল পারপাসের কারণে যদি লিভিং বডিকে এক্সামিন করা হয়, এক্সামিনেশন অফ লিভিং পারসন ফর মেডিকেল পারপাস ইজ ক্লিনিক্যাল মেডিসিন। এটাকে যদি এক্সাম্পল বলা হয়, যে এক্সাম্পল বলো কি, এক্সাম্পল হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট ভিকটিম, সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিম, তারপরে হচ্ছে সাসপেক্টেড নেগলিজেন্স ভিকটিম, এজ ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা করতে পারি। তারপরে হচ্ছে এই অ্যাসল্ট ভিকটিমের ক্ষেত্রে, ফিজিক্যাল বা সেক্সুয়াল অ্যাসল্ট ভিকটিমের ক্ষেত্রে আমরা করতে পারি। আমরা ড্রাঙ্কেননেস অথবা অ্যাক্সিডেন্টসের ক্ষেত্রে করতে পারি, ড্রাঙ্কেননেস অ্যান্ড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা করতে পারি। আমরা পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা লিভিং পারসনের এই জিনিসগুলো করতে পারি। আমরা বার্ন কেসে করতে পারি, ডিসপুটেড প্যাটার্নিটি অ্যান্ড ম্যাটার্নিটি। তা আমাদের এখান থেকে ডিসপুটেড প্যাটার্নিটি ম্যাটার্নিটি করতেই হবে, বলতেই হবে। যেমন ড্রাঙ্কেননেস, এটার কারণে অ্যাক্সিডেন্ট হয়, এটা আমরা বলতেই পারি। আমরা অ্যাসল্টের কথাগুলো বলতে পারি। আমরা এজ ডিটারমিনেশনের কারণে, যে এজ ডিটারমিনেশন, যে একটা মেয়ের এজ 18 হয়েছে কি হয় নাই, এটার জন্য আমরা এজ ডিটারমিনেশন করি অনেক সময়, এই এজ ডিটারমিনেশনের কারণে হইতে পারে, এটা আমরা বলতে পারি। তারপর এটা গেছে এক্সাম্পল অফ ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন। অ্যান্ড এরপরে আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে ডিফাইন এভিডেন্স মেনশন ইজ টাইপ। এভিডেন্সের ডেফিনেশন কি? এভিডেন্সের ডেফিনেশন হচ্ছে এভিডেন্স মিনস এনি স্টেটমেন্ট। এভিডেন্স হচ্ছে একটা বর্ণনা, এটা যে কোনো একটা বর্ণনা হইতে পারে। এভিডেন্স কি? একটা বর্ণনা ইন রিলেশন টু ম্যাটার অফ ফ্যাক্ট, ম্যাটার এটা একটা রিলেশন, ম্যাটার অর ফ্যাক্ট আন্ডার ইনকোয়ারি, আন্ডার কি ইনকোয়ারি অর ডকুমেন্ট অর সামথিং ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। কোর্টের তদারকি, ইন্সপেকশন মানে তদারক। কোর্টের তদারকিতে যে স্টেটমেন্টগুলো এভিডেন্স হিসেবে, মানে কোর্টের তদারকির উপর ভিত্তি করে যে ডকুমেন্ট অর সামথিং, ইনকোয়ারি অর ডকুমেন্ট সামথিং ফর ইন্সপেকশন অফ দ্য কোর্ট, মানে হচ্ছে স্টেটমেন্ট, একটা এভিডেন্স হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা একটা বর্ণনা, রিলেশন টু ম্যাটার, এটা কার সাথে জড়িত, কার সাথে রিলেশন, এটা হচ্ছে কোর্টের সাথে, কোর্টের তদারকিতে যেটা করা হয়। এটার কি টাইপ আছে? এটা টাইপ আছে হচ্ছে ডিরেক্ট, ওরাল এভিডেন্স আর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্সের মধ্যে এক্সাম্পল হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট, আরেকটা হচ্ছে হিয়ারসে। ইনডিরেক্টটা হচ্ছে অবস্থাগত বা পরোক্ষ, ডিরেক্ট ও ডিরেক্টই, হিয়ারসে মানে হচ্ছে জনশ্রুতি। আর ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে আছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, মৃত্যুর আগে এই সমস্ত জিনিস নেওয়া হয়। ডাইং ডিক্লারেশন বেশি ইম্পর্টেন্ট না ডাইং ডিপোজিশন ইম্পর্টেন্ট? এই প্রশ্নটা যদি করা হয় তাহলে উত্তর হবে ডাইং ডিপোজিশন বেশি ইম্পর্টেন্ট। কেন ডাইং ডিপোজিশন বেশি ইম্পর্টেন্ট? কারণ এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়, এই জন্য ডাইং ডিপোজিশন বেশি
ইম্পর্টেন্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশের একটা মানে সাক্ষীর উপস্থিতিতে করা হয়। এবং মৃত্যু হয়ে গেলে ডাইং ডিপোজিশনের ডাইং ডিক্লারেশন যদি বাঁচা যায় তাহলে হচ্ছে ডাইং ডিক্লারেশনের আর ভ্যালু থাকে না, কিন্তু বেঁচে যাক অথবা মারা যাক ডাইং ডিপোজিশনের ভ্যালু সবসময় থাকে। এই জন্য ডাইং ডিপোজিশনের ভ্যালু সবসময় বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এরপরে কোয়েশ্চেনটা বলা হয়েছে যে হোয়াট আর দ্য টাইপস অফ আইডেন্টিফিকেশনের টাইপস কি বা হচ্ছে ট্রেডস অফ আইডেন্টিফিকেশন। ট্রেডস অফ আইডেন্টিফিকেশন যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে প্রথমে হচ্ছে রেস, রিলিজিয়ন, এইজ, সেক্স, জেনারেল ডেভেলপমেন্ট, স্ট্রাকচার, তারপর হচ্ছে আইস, হেয়ার, টিথ, মোল, বার্থমার্ক, ট্যাটু মার্ক, স্কার, ওন্ড, অকুপেশনাল মার্ক, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, টিথ, বাইট মার্ক, হ্যান্ডরাইটিং, তারপর হচ্ছে স্পিচ, ভয়েস, গেজ অ্যান্ড ম্যানার অফ হ্যাবিট, মেমোরি অ্যান্ড এডুকেশন, ডিএনএ প্রোফাইলিং স্টাডি, ফটোগ্রাফি, ফেসিয়াল স্ক্র্যাচিং। তো আমাদের যদি জিজ্ঞেস করে যে আমাদের প্রশ্ন করতে পারে যে লিভিং বডির টাইপস কি, লিভিং বডি, তখন আমরা বলবো হচ্ছে হ্যান্ড রাইটিং, এই যে আমি লাল কালার দিয়ে দাগায় রাখছি সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং, স্পিচ অ্যান্ড ভয়েস, হ্যান্ড রাইটিং, স্পিচ, ভয়েস, গেট, টেস্ট, ম্যানার অ্যান্ড হ্যাবিট, মেমোরি অ্যান্ড এডুকেশন। এই সমস্ত জিনিস হচ্ছে জীবিত বা লিভিং পার্সনের ক্ষেত্রে। আর হচ্ছে যদি জিজ্ঞেস করে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম কি আইডেন্টিফিকেশনের জন্য, ফটোগ্রাফি হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে চান না, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা এটা সিম্পলিশ মেথড না আইডেন্টিফিকেশনের জন্য। সিম্পলিশ মেথড হচ্ছে ফটোগ্রাফ হচ্ছে সবচেয়ে সিম্পলিশ মেথড। তারপরে হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেনে বলছে হোয়াট ইজ ক্যাডাভারিক স্পাজম। ক্যাডাভারিক স্পাজম কি? ক্যাডাভারিক স্পাজম ইজ এ রেয়ার কন্ডিশন, এটা খুব কম সময় এই কন্ডিশনটা আমরা আমাদের লাইফে আমরা দেখতে পারি। হুইচ মাসেল দ্যাট ওয়ার কন্ডাক্টেড ডিউরিং লাইফ, যে মাসেল এটা কন্ডাক্টেড হয়েছে যখন ডিউরিং লাইফের টাইমে, বিকেম রিজিড অ্যান্ড স্টিফ ইমিডিয়েটলি আফটার ডেথ, এটা রিজিড হয়েছে, শক্ত হয়েছে, স্টিফ হয়েছে ইমিডিয়েটলি আফটার ডেটের সাথে সাথে, ইমিডিয়েট আফটার ডেট, উইদাউট পাসিং ইনটু স্টেজ অফ প্রাইমারি রিল্যাক্সেশন। মানে আমাদের যে প্রথম মাসেল কন্ট্যাক্ট হওয়ার পর যে রিল্যাক্সেশন হয়, এই রিল্যাক্সেশন না হয়ে সাথে সাথে যখন স্টিফ অ্যান্ড রিজিড হয়ে যায় সেটাই হচ্ছে ক্যাটাবারিক স্পাজম। এখন প্রশ্ন আসতে পারে যে প্রিডিসপোজিং ফ্যাক্টরস কি ক্যাটাবারিক স্পাজমে, সেটা হচ্ছে সাডেন ডেথ, এক্সাইটমেন্ট, ফেয়ার। আমরা যেটা বলতে পারি যে এক্সাইটমেন্ট বলবো, সাডেন ডেথ বলবো, ফেয়ার বলবো, পেইন বলবো, এই সমস্ত জিনিস আমরা বলবো। তারপরে সেরেব্রাল হিমোরেজও বলতে পারি। কিন্তু এই সমস্ত জিনিস যেমন সাডেন ডেথ, এক্সাইটমেন্ট, ফেয়ার, পেইন, তারপরে অ্যাংরি, আরেকটা জিনিস আমরা লেখা রাখি অ্যাংরি, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর এটা একটা হইতে পারে। তারপরে ক্যাটাবারিক স্পাজম থেকে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে ক্যাটাবারিক স্পাজমের মেকানিজম অ্যাকশনটা কি, সেটা হচ্ছে ফেয়ার, অ্যাঙ্গার, পেইন। এটা যদি হয় তখন নার্ভের নিউরন থেকে স্টিমুলেশন হবে, ডেট অকার হবে ইন দিস টাইম, তখন হচ্ছে এটিপি প্রোডাকশন অফ হয়ে যায়। যখন ডেট হয়ে যায় তখন এটিপি প্রোডাকশন হয়ে যায়। আর এটিপি প্রোডাকশন অফ হয়ে গেলে অ্যাক্টিন মায়োসিন সেপারেট হবে না, কারণ অ্যাক্টিন মায়োসিন সেপারেট হতে হলে এটিপি লাগে। আর এই অ্যাক্টিন মায়োসিন সেপারেট না হওয়ার কারণে নো রিল্যাক্সেশন অফ মাসেল, সো মাসেল কন্ট্রাক্টেড হয়ে থাকবে। তো এই ছিল এই কোশ্চেনের আনসার। তারপরে প্রশ্ন হচ্ছে নেম দ্য ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া ডেথ। ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া ডেথের কিছু নাম চাইছে। নেম দ্য ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া ডেথ। অ্যাসফিক্সিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কন্ডিশন হোয়ার দেয়ার ইজ প্রিভেনশন অফ এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড লাং অ্যালভিওলাই। মানে এখানে এয়ারের যে প্রিভেনশন হবে যে এক্সচেঞ্জ অফ এয়ার কোন জায়গা থেকে কোন জায়গায়, বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড লাং অ্যালভিওলাই, অ্যান্ড দেয়ার ইজ ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই টু টিস্যু, এবং সেখানে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই হবে টিস্যুতে। আমাদের কোয়েশ্চেনে চাইছে হচ্ছে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া ডেথের কিছু নাম। তাই কিছু নাম হচ্ছে আমরা বলে দেব হ্যাঙ্গিং, স্ট্রাঙ্গুলেশন, থ্রটলিং, স্মুদারিং, ড্রাউনিং, চকিং, গ্যাগিং, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। তো আমরা প্রথমে বলবো যেটা হ্যাঙ্গিং, স্ট্রাঙ্গুলেশন, ড্রাউনিং, এই তিনটা আগে প্রথমে বলে নেব। তারপরে আমরা বলবো থ্রটলিং, স্মুদারিং, চকিং, গ্যাগিং, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, স্ট্রাঙ্গুলেশনের যে টাইপগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে বলবো। প্রথমে আমরা মেজর তিনটা বলবো, হ্যাঙ্গিং, স্ট্রাঙ্গুলেশন আর ড্রাউনিং, এরপরে বাকিগুলো আমরা বলতে থাকবো। তাই এই ছিল নেম দ্য ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া ডেথ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যাব্রাশন অর ব্রুইজ।
অ্যাব্রেশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এর কারণ আমি আগেই বলছি যে এটা ডিরেকশন অফ ফোর্স পাওয়া যায়। ডিরেকশন অফ ফোর্স কি পাওয়া যায়? ডিরেকশন অফ ফোর্স পাওয়া যায়। তারপরে আর কি পাওয়া যায়? অ্যাব্রেশন মেবি অনলি এক্সটার্নাল সাইন টু সিরিয়াস ইন্টারনাল ইনজুরি। তারপরে এজ অফ ইনজুরি, এই যে এইজটা পাওয়া যায়, এজ অফ ইনজুরি ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম অ্যাব্রেশন। আর ক্যারেক্টার অ্যান্ড ম্যানার অফ ইনজুরি মে বি নোন ফ্রম এইস ডিস্ট্রিবিউশন। এটার ক্যারেক্টার এবং ম্যানার, এটা কি সুইসাইডাল না হোমিসাইডাল না অ্যাক্সিডেন্টাল, এটা আমরা এই ম্যানারটা আমরা জানতে পারি এই অ্যাব্রেশনের মাধ্যমে। এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন ব্রুইশ। আমাদের এরপরে কোয়েশ্চেন ছিল যে হাউ কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ উইপন অফ এ ডাক্তার, এক্সপ্লেন। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স হচ্ছে কি? কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ইজ এ ডিফাইন্ড অ্যাজ এ concurrence negligence by the patient and doctor resulting in delayed recovery to harm or to patient where negligence of both parties has contributed to this harm. এই ক্ষেত্রে কি হয়? কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে ডাক্তার এবং পেশেন্টের দুই পার্টিরই কিছু না কিছু ফেলিওর থাকে, যে ফেলিওরের কারণে পেশেন্টের রিকভারি হইতে ডিলে হয় এবং পেশেন্টের কিছু হার্ম হইতে পারে, ডিলে রিকভারি অফ হার্ম টু পেশেন্ট। হ্যাঁ, আর এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে প্রপার হিস্ট্রি টু ডক্টর, ফেলিওর টু প্রোভাইড প্রপার হিস্ট্রি টু ডক্টর। ডাক্তারকে যদি রোগী প্রপার হিস্ট্রিতে ফেল করে, ফেলিওর টু কোঅপারেটিভ উইথ ডাক্তার, ফেলিওর টু ফলো লাইন অফ ট্রিটমেন্ট, যদি ট্রিটমেন্ট ফলো না করে, রিফিউজাল টু টেক সাজেস্টিভ অ্যাডভাইস, যদি ডাক্তারের অ্যাডভাইস রিফিউজ করে দেয়, মানে ত্যায্য করে দেয়, গ্রহণ করতে অস্বীকার জানায়, লিভিং হসপিটাল এগেনস্ট ডক্টর অ্যাডভাইস, ডাক্তারের অনুমতি ছাড়া, ডাক্তারের আদেশ ছাড়া, উপদেশ ছাড়া যদি লিভিং হসপিটাল এগেনস্ট লিভিং হসপিটাল মানে হসপিটাল ছেড়ে দেয়। তারপর হচ্ছে ফেলিয়ার টু সিক ফার্দার মেডিকেল ট্রিটমেন্ট ইফ সাইন সিমটম পারসিস্ট, এবং হচ্ছে ফেলিয়ার টু সিক ফার্দার মেডিকেল ট্রিটমেন্ট ইফ সাইন সিমটম পারসিস্ট, যদি ফার্দার মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হয়, সেটা যদি পারসিস্ট করতে, সেটা যদি নিতে অক্ষম হয়, সেই ক্ষেত্রে এটা হইতে পারে। আর কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ইম্পর্টেন্স হচ্ছে ইজ প্রুভড অন পার্ট অফ পেশেন্ট, হি অথবা শি লুজ অথবা হিজ অথবা হার রাইট ইন হোল অর ইন পার্ট টু ক্লেম ড্যামেজ এগেনস্ট ডাক্তার ফর এনি হার্ম দ্যাট ensues. It is good defense for physician in civil causes but not in criminal cases. এটা একটা সিভিল কেস হতে পারে, এটা ক্রিমিনাল কেস হবে না। সেই জন্য এটা আর কি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ইজ অলসো নোন এজ উইপন অফ ডাক্তার। উইপন অফ ডাক্তার কেন বলতেছি? কারণ হচ্ছে আমরা রোগীর উপরে দোষ চাপাই দিতেছি। রোগী আমাকে প্রপার হিস্ট্রি দেয় নাই, রোগী আমার কথা শুনে নাই, রোগী আমার ট্রিটমেন্ট ফলো করে নাই, রোগী আমার অ্যাডভাইস রিফিউজ করে দিছে, রোগী আমার কথার বাইরে, আমার অ্যাডভাইসের বাইরে সে হাসপাতাল ত্যাগ করছে। এই যে সমস্ত জিনিস রোগী করছে, এই জন্য আমরা এটাকে উইপন হিসেবে, ডাক্তারের উইপন হিসেবে আমরা ব্যবহার করি। এটাই হচ্ছে কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেনটা ছিল হোয়াই ড্যাক্টিলোগ্রাফি রিগার্ডেড এস অ্যাবসলিউট মেথড অফ আইডেন্টিফিকেশন। এই কোয়েশ্চেনটা আলোচনা করছি অলরেডি, যে রিজিড ওয়ান্স ডেভেলপ ইন্টারইউটেরাইন লাইফ রিমেন আনচেঞ্জ। আরেকটা কি বলছিলাম, যে টু ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি আইডেন্টিক্যাল ইভেন ইন ইউনিভুলার টুইন্স। ইউনিভুলার টুইন্স হলেও দুইটা ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলবে না। ঠিক আছে, এটা আগেই বলছিলাম। এরপরে কোয়েশ্চেন ছিল যে এ ডেড বডি ওয়াজ ফাউন্ড সাসপেন্ডেড ফ্রম দ্য সেলিং বাই এ কটন ক্লথ in a closed room. There is no sign of struggle present on his body. What is probable diagnosis? Probable diagnosis কি? এটা probable diagnosis হচ্ছে সুইসাইড হতে পারে, সুইসাইডাল হ্যাঙ্গিং হতে পারে। তারপরে আর কি বলতে পারে? তারপরে হচ্ছে what will be the surest sign? সিউরেস সাইন হচ্ছে ড্রিবলিং স্যালাইভা যদি থাকে, স্যালাইভা সিউরেস সাইন অফ অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং এর সিউরেস সাইন হচ্ছে ড্রাইড মার্ক অফ ড্রিবলিং অফ স্যালাইভা। ড্রাইড মার্ক অফ, মনে রাখতে হবে, ড্রাইড মার্ক অফ ড্রিবলিং অফ স্যালাইভা। এই ড্রিবলিং অফ স্যালাইভা কেন হয়? কারণ হচ্ছে ইরিটেশন অফ সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যে দড়িটা লাগে ইরিটেশন হয়, সেজন্য হচ্ছে ওইখান থেকে লালা গ্রন্থি থেকে তখন স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভার নিঃসরণ হয়।
এই হচ্ছে সিউরেশন। এরপরে কোশ্চেন আমাদের বলছে যে গিভ ইউর পোস্টমর্টম অপিনিয়ন ইন দিস কেস। এই কেসের ক্ষেত্রে পোস্টমর্টম অপিনিয়ন কি হবে? এই কেসের ক্ষেত্রে পোস্টমর্টম অপিনিয়ন আমরা বলবো যে কনসিডারিং অটোপসি বোথ এক্সটার্নাল ইন্টারনাল এক্সামিনেশন ফাইন্ডিং আই এম অফ দ্য অপিনিয়ন ডেট দ্য কজ অফ ডেথ ডিউ টু ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া। স্টেবন্ডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? কজ অফ ডেথ ডিউ টু হেমোরেজিক শক। আর এখানে আমরা বলতেছি কি ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া রেজাল্টেড ফ্রম হ্যাঙ্গিং হুইচ ওয়াজ অ্যান্টিমর্টাম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার। স্টেবনের ক্ষেত্রে বলছিলাম হোমিসাইডাল ইন নেচার, আর এখানে আমরা বলতেছি সুইসাইডাল ইন নেচার। তাহলে এইভাবে মিলাই মিলাই পড়তে হবে। তাহলে দেখেন প্রায় সব সম্পূর্ণই সেম, শুধু কজ অফ ডেথ ডিউ টু কি সেটা হচ্ছে একটু আলাদা, আর সুইসাইডাল নাকি হোমিসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল নাকি অ্যান্টিমর্টাম নাকি পোস্টমর্টাম সেটা হচ্ছে একটু আলাদা হইতে পারে। তো এইখানে আমাদের দেখতে পাচ্ছি যে কজ অফ ডেথ ওয়াজ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া রেজাল্টেড ফ্রম হ্যাঙ্গিং হুইচ ওয়াজ অ্যান্টিমর্টাম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার। আমাদের পরের কোশ্চেনে বলছে এ মেডিকেল ম্যান ওয়াজ আস্কড টু ডিসক্লোজ অ্যাবাউট কনফিডেন্সিয়াল ম্যাটার্স অফ হিজ পেশেন্ট টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট অফ দ্য লিগেল অথরিটি। তো এটা উত্তরটা কোশ্চেনটা বলা হয়েছে যে হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ অফ মেডিকেল ম্যান শুড টেক। এটা উত্তর হচ্ছে প্রিভিলেজ কম্বিনেশন। কারণ কি প্রিভিলেজ কম্বিনেশন এবং জাস্টিফাই দিস সিচুয়েশন, এটা যদি বলতে তাহলে হচ্ছে আনসার এটাই হবে যে প্রিভিলেজ কম্বিনেশন মানে হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন ইজ এ স্টেটমেন্ট মেড অফ বোনাফিড, যেটা উপকার আপন এনি সাবজেক্ট ম্যাটার বাই এ ডক্টর টু দ্য কনসার্ন অথরিটিস ডিউ টু হিজ ডিউটি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ কমিউনিটি অফ দ্য স্টেট। এই কারণটাই হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশনের এটাই যে একটা বড় বৃহৎ স্বার্থে একটা বড় বৃহৎ জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য যে বা একটা বড় বৃহৎ কোনো স্বার্থে রুগীর যে রুগীর যে মানে আছে যে প্রাইভেট কথাগুলো আছে ডাক্তারের কাছে শেয়ার করা হয়েছে। ডাক্তার জানেন রোগীর এই সমস্যা, সেটা বৃহৎ স্বার্থে, যেমন রোগীর হয়তো করোনা ভাইরাস হয়েছে, তাহলে এই জন্য তার আশেপাশের মানুষকে জানাই দিতে হবে যে এর আশেপাশে যাওয়া যাবে না, অথবা রোগীর হচ্ছে কি হয়েছে মানে টিবি হয়েছে, টিউবারকুলোসিস হয়েছে, ইনফেকশিয়াস কোনো ডিজিজ হয়েছে, তারপরে হচ্ছে নোটিফাইয়েবল কোনো ডিজিজ হয়েছে, অথবা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই রোগীর হাজব্যান্ড অথবা রোগীর ওয়াইফকে জানাই দিতে হবে। তারপর হচ্ছে এবং এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কই যাওয়া যাবে এবং কোথায় কোথায় যাওয়া যাবে না সে সময় যেমন হোস্টেলে জানাই দিতে হবে, তারপরে সুইমিং পুল অথরিটিকে জানাই দিতে হবে, এই যে সমস্ত জায়গায় জানাই দিতে হবে। সাসপেক্টেড ক্রাইম হলে, মার্ডার অর রেপ বাই ট্রিটিং ভিকটিম অর অ্যাসাইলেন্ট হলে সেই ক্ষেত্রে জানাতে হবে। তারপর হচ্ছে সার্ভেন্ট অ্যান্ড এমপ্লয়িজের ক্ষেত্রে জানাতে হবে যে কালার ব্লাইন্ডনেস হলে, যদি জাহাজের কোনো ইঞ্জিন ড্রাইভারের যদি এপিলেপসি অথবা হঠাৎ হাইপারটেনশন অথবা অ্যালকোহলিজমে অথবা কালার ব্লাইন্ডনেসে ভোগে, তখন এই সমস্ত ক্ষেত্রে এই প্রফেশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে জানিয়ে দিতে হবে। তারপর পেশেন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে জানাবো, কারণ পেশেন্ট যখন চায় যে ডক্টর মে ডিসক্লোজ পেশেন্ট কন্ডিশন টু আদার সো দ্যাট হি মে প্রপারলি বি ট্রিটেড, যেহেতু সে প্রপারলি ট্রিট হয় সেই জন্য আমরা জানাবো। তারপরে সেলফ ইন্টারেস্টের কারণে হইতে পারে, সেলফ ইন্টারেস্ট যদি হোয়েন এ পেশেন্ট ফেলস টু সিভিল অর ক্রিমিনাল সুইট ডক্টর ক্যান ডিসক্লোজ এভিডেন্স। তারপরে হচ্ছে বেটার সার্ভিস অফ পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্ট যদি পায়, যদি জানে যে এইটা আমি বলে দিলে বেটার সার্ভিস পাবো, সেই ক্ষেত্রে সে জানাবে। কোর্ট অফ ল, এই ক্ষেত্রে যেটা হয়েছে কোর্ট অফ লর কারণে যে বৃহৎ স্বার্থে জানাই দিতে হয়েছে। কোর্ট অফ ল যদি থাকে যে ইন দ্য কোর্ট অফ ল দ্য ডাক্তার ক্যান নট ক্লেম প্রিভিলেজ অ্যাবাউট দ্য ইলনেস অফ হিজ পেশেন্ট ইফ ইট ইজ রিলিভেন্ট টু দ্য ইনকোয়ারি বিফোর দ্য কোর্ট। এই ছিল কাট কোশ্চেন 2। এখন আমরা আলোচনা করব কাট কোশ্চেন 3। তো কাট কোশ্চেন 3টা একবার স্ক্রিনশট দিয়ে নিই, তাহলে আমরা হচ্ছে নিচে চলে যাব। তারপরে কাট কোশ্চেন 3 এর মধ্যে প্রথমেই যে কোশ্চেনটা বলা হয়েছে, আলোচনা করতে বলা হয়েছে, যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিফাইন ইনজুরি। ইনজুরি ডেফিনেশন কি? ইনজুরি হচ্ছে অ্যান ইনজুরি ইজ এনি হার্ম হোয়াট এভার ইলিগেলি কজ টু এনি পারসন ইন বডি মাইন্ড রেপুটেশন অর প্রপার্টি। এন ইনজুরি ইজ এনি হার্ম, একটা ইনজুরি হচ্ছে যে কোনো একটা হার্ম হোয়াট এভার ইলিগেলি কজ টু এনি পারসন ইন
বডি মাইন্ড রেপুটেশন অর প্রপার্টি, বডি মাইন্ড অথবা রেপুটেশন অথবা প্রপার্টি, সেটা হইতে মানে ইঞ্জুরি যে কোনো কিছু হতে পারে, হোয়াট এভার ইলিগেলি কজ ইঞ্জুরি, এনি হার্ম, যে কোনো হার্ম, হোয়াট এভার, যেটা সেটা যাই হোক না কেন, ইলিগেলি যদি যাই হোক, কজ টু এনি পারসন ইন বডি হইতে পারে, মাইন্ড হইতে পারে, রেপুটেশন হইতে পারে, প্রপার্টি হইতে পারে। শুধুমাত্র যে বডিলি ইঞ্জুরি হবে না, তার যদি মনের ক্ষেত্রে ইঞ্জুরি করে থাকে, মাইন্ডের ক্ষেত্রে ইঞ্জুরি হলেও সেটাও হবে, রেপুটেশন তার সম্মানের ক্ষেত্রে হলে, তার প্রপার্টির ক্ষেত্রে তার প্রপার্টি লস হলে সেক্ষেত্রেও এই ইঞ্জুরি ডেফিনেশনের মধ্যে পড়বে। এরপরে আমাদের বলা হয়েছে ক্লাসিফাই মেকানিক্যাল ইঞ্জুরি। মেকানিক্যাল ইঞ্জুরি যদি ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা বলবো যে মেকানিক্যাল ইঞ্জুরি হচ্ছে অ্যাব্রাশন, ব্রুইশ অর কনটিউশন, তারপরে রেসারেশন, ইনসেশন, স্টেপন, তারপর হচ্ছে ফ্র্যাকচার ও ডিসলোকেশন, তারপর হচ্ছে ফায়ারম্যান। মেকানিক্যাল বা ফিজিক্যাল ইঞ্জুরি যেটা আছে, মেকানিক্যাল ইঞ্জুরি, ফিজিক্যাল ইঞ্জুরি, এটা নন্দী স্যারের বই একরকম, রেড্ডি স্যারের বই একরকম। রেড্ডি স্যারের বই অনুযায়ী হচ্ছে মেকানিক্যাল ইঞ্জুরিকে প্রথমে আবার দুই ভাগে ভাগ করছে, ডিউ টু ব্লান্ট ফোর্স উইপন, অ্যাব্রাশন, কনটিউশন, ব্রুইশ, ল্যাসেরেশন, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। আর ডিউ টু শার্প উইপনের ক্ষেত্রে ইনসাইশন, পাংচারন, চপন। তা আমরা এই ক্ষেত্রে একটু নন্দী সাইডটা সহজ মনে হইতেছে, নন্দী সাইডটা আমরা নিয়ে ফেলি। তো হচ্ছে মেকানিক্যাল, ফিজিক্যাল ইঞ্জুরিজ, অ্যাব্রাশন, ব্রুইশ, কন্টিউশন, ল্যাসেরেশন, ইনসেস্ট, পাংচার, ফ্র্যাকচার, আর হচ্ছে ডিসলোকেশন। আচ্ছা, এই গেল পরের কোশ্চেন। এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিএমডিসি। বিএমডিসি কি? বিএমডিসি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ইজ এ লিগাল বডি who adapted an ethical code for the registered medical practitioner of বাংলাদেশ। সে হচ্ছে লিগ্যাল বডি হু অ্যাডাপ্টেড অ্যান ইথিক্যাল কোড, সেই ইথিক্যাল কোড ফর দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অফ বাংলাদেশের ক্ষেত্রে সে এই কাজটা করে থাকে। তারপরে কোশ্চেন আমাদের বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএমডিসি অ্যান্ড বিএমএ। বিএমডিসি এবং বিএম এর মধ্যে ডিফারেন্স কি? বিএমডিসি আর বিএম এর মধ্যে বিএমডিসি হচ্ছে অবশ্যই গভর্নমেন্টের অথরাইজের কারণে, এটা বুঝে যেতেছে। তারপরে বিএমডিসি গভর্নমেন্ট অথরাইজ, তারপরে হচ্ছে আর বিএমএ হচ্ছে নন গভর্নমেন্ট অথরাইজ। বিএমডিসির মধ্যে মেম্বার হচ্ছে সাম আর নমিনেটেড, সাম আর সিলেক্টেড, আর বিএম এর মধ্যে সবাই নমিনেটেড। আর হচ্ছে ভোটিং এর ক্ষেত্রে নট অল রেজিস্টার্ড ডাক্তার হ্যাভ ভোটিং রাইট, কিন্তু বিএম এর ক্ষেত্রে অল মেম্বার অফ বিএমএ হ্যাভ ভোটিং রাইট। আর হোল্ড অফিসের ক্ষেত্রে বিএমডিসি 5 বছর মেয়াদ, আর বিএম এর ক্ষেত্রে হচ্ছে 2 বছর মেয়াদ। ফাংশন হচ্ছে বিএমডিসির ক্ষেত্রে হচ্ছে অ্যাডাপ্টেড ইথিক্যাল কোড ফর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অফ বাংলাদেশ। আর বিএম এর ক্ষেত্রে হচ্ছে ট্রাইস টু এস্টাবলিশ রাইটস অ্যান্ড প্রিভিলেজ অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তারপরে বলা হয়েছে আমাদের পরের কোশ্চেনে যে টেল দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ রাইগর মর্টিসের মেকানিজম অফ অ্যাকশন বলো। রাইগর মর্টিসটা কেমনে হয় সেটা আমরা বলবো। সেটা হচ্ছে যে মাসেল কন্টেন্ট বান্ডেল অফ মায়োফাইব্রিল। মাসেল কি করে? মায়োফাইব্রিলের বান্ডেল আছে, মানে অ্যাক্টিন আর মায়োসিনকে একসাথে বলা হয় মায়োফাইব্রিল। কনসিস্ট অফ অ্যাক্টিন এন্ড মায়োসিন, মানে মায়োফাইব্রিলটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। এটা কি করে? অ্যাক্টিন আর মায়োসিন আর এনার্জি মায়োফাইব্রিল ইজ ইন্টারমিডিয়েটিং এরেজ। The separation of actin and myosin filament energy needed for contraction dependent on ATP, মানে অ্যাক্টিন আর মায়োসিন সেপারেট হইতে হইলে তখন আমাদের এটিপি প্রয়োজন হয়। আবার বলা হয়েছে যে এট টাইম অফ সোমাটিক ডেথ দেয়ার ইজ এনাফ এটিপি টু মেনটেন রিল্যাক্সেশন। সোমাটিক ডেথের সময় এনাফ এটিপি থাকে মেনটেন রিল্যাক্সেশন, মানে রিল্যাক্স হওয়ার জন্য। কিন্তু আফটার ডেথ এটিপি ইজ progressively and irreversibly destroyed and no resynthesis of ATP কোনো রিসিনথেসিস হয় না। when ATP fall to critical level, ATP যখন ক্রিটিক্যাল লেভেলে ফল করে তখন হচ্ছে overlapping portion of actin and myosin combines as rigid link of when ATP falls to illicit level, overlapping portion of actin and myosin combine as rigid linked of actinomycin and causes hardness and rigidity of muscle.
হয় এটিপি ফল টু ক্রিটিক্যাল লেভেল, তো যখন এটিপি একদম ক্রিটিক্যাল লেভেলে ফল করে তখন এটা ওভারল্যাপিং পোর্শন অফ অ্যাক্টিন এন্ড মায়োসিন কম্বাইন্স রিজিড লিঙ্কড অফ অ্যাক্টিনোমায়োসিন অ্যান্ড কজ হার্ডনেস অ্যান্ড রিজিডিটি অফ মাসেল, মানে যখন এটিপি ফল করে তখন মাসেল রিজিড হবে, এটাই স্বাভাবিক কথা। কারণ আমরা জানি অ্যাক্টিন আর মায়োসিন যদি রিল্যাক্স হতে হয় তখন এটিপি দরকার হয়, আর যখন এটিপি বডি থেকে যখন 85% মতো কমে যায় তখন মাসেল রিজিড হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা, মূল কাহিনী। এবং লাস্টের লাইনটা দেখেন কি বলছে, যে হোয়েন এটিপি ফলস 15% অফ রিজিডিটি ইজ ম্যাক্সিমাম। আচ্ছা, তা আমাদের এই কোশ্চেন গেল। তারপরে আমার পরের কোশ্চেনে যাই, সেটা হচ্ছে বোর্ড ওয়ানের কাট থ্রির 6 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ভ্যালু অফ হেয়ার ইন আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ভ্যালু অফ হেয়ার কি? ভ্যালু অফ হেয়ার হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন করা যাবে, ক্রাইম ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা রেপ অ্যান্ড সোডোমি। তারপরে হচ্ছে হেয়ার ইজ ইম্পর্টেন্ট ইন ক্রাইম ইনভেস্টিগেশন অ্যাজ ইট রিমেন্স আইডেন্টিফাইবল অন দ্য ক্লথ বডি অ্যান্ড অ্যালাইড weapon in crime committed long before. তারপর in rape and sodomy assailant hair can be detected on body of victim or vice versa. তারপরে বলা হয়েছে bestiality, animal hair may be found, এটা 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 একটা হইতে পারে। তারপরে হচ্ছে মানে বেস্টিয়ালিটি হইতে পারে। তারপরে হচ্ছে রেপ সোডোমির ক্ষেত্রে এই কেসটা হইতে পারে। হেয়ার অ্যান্ড ইজ ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ক্রাইম ইনভেস্টিগেশন হতে পারে। আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হতে পারে। তারপরে নেচার অফ উইপনের, কোন ধরনের উইপন ইউজ করা হয়েছে, এটা আমরা বুঝতে পারি যে শার্প উইপন নাকি ব্লান্ট উইপন। শার্প উইপনের ক্ষেত্রে একরকম থাকবে, যেমন কাট ইন থাকবে, হচ্ছে ক্লিন কাট থাকবে। তারপর এটা হচ্ছে শার্প উইপনের ক্ষেত্রে। ব্লান্ট উইপনের ক্ষেত্রে ক্রাশড অথবা র্যাগস আউট থাকবে। ফোর্সিবলি প্লাগড হেয়ারের ক্ষেত্রে হচ্ছে বাল্ব অ্যাট্রোপিক স্মল অ্যান্ড শাঙ্কেন্স অফ উইথ স্মুথ সারফেসেস থাকবে। এই হচ্ছে কাহিনী। এরপরে আমাদের 7 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে হাউ এজ অফ এ ব্রুইশ ইজ ডিটারমাইন্ড। ব্রুইজের এজ কীভাবে ডিটারমাইন করবো? যদি ইমিডিয়েট হয় তাহলে হচ্ছে রেড হবে, আমি একদম কালার দিয়ে দাগাই ফেলছি, যে ইমিডিয়েট হলে রেড হবে। তারপরে হচ্ছে ফিউ আওয়ার্স টু 3 days, মানে সাথে সাথে না, একটু পরে থেকে কয়েক ঘন্টা পর থেকে 3 দিন পর্যন্ত ব্লু। তারপরে হচ্ছে 4 নম্বর দিনে হবে ব্লুইশ থেকে ব্ল্যাক, ব্ল্যাক টু ব্রাউন এরকম হতে থাকবে, তা যেটাকে আমরা হিমোসিডেরিন বলি। তারপরে হচ্ছে 5 to 6 ডে মানে গ্রিনিশ হিমোটারোইন। আর 5 to 6 ডে মানে গ্রিনিশ। প্রথমে হচ্ছে রেড, পরে হচ্ছে ব্লু, পরে হচ্ছে ব্লুইশ ব্ল্যাক, ব্লু রেড ব্লু ব্লুইশ ব্ল্যাক, তারপর হচ্ছে গ্রিনিশ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করবে হচ্ছে 2 weeks, এরপরে হচ্ছে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করবে। এরপরে আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে যে এক্সপ্লেন হোয়াট স্যাম্পল উইল ইউ কালেক্ট ফর ডিএনএ অ্যানালাইসিস ইন কেস অফ ফ্রেশ ডেড বডি অ্যান্ড ডিকম্পোজ বডি। ফ্রেশ ডেড বডির ক্ষেত্রে আমরা ব্লাড, মাসেল টিস্যু, স্প্লিন, লিভার, বাকাল মিউকাস এগুলো নিব। আর ডেড বডির ক্ষেত্রে আমরা নিব হচ্ছে আমরা লং বোন নিতে পারি, আমরা টিথ নিতে পারি, মানে দাঁত নিতে পারি, আমরা হচ্ছে কম্প্যাক্ট বোন নিতে পারি, আমরা বোন মেরু নিতে পারি, আমরা নেইল নিতে পারি। এগুলো হচ্ছে ডিকম্পোজ বডির ক্ষেত্রে আমরা নিতে পারি। আর তারপরে 9 নম্বর কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে অন রিসিভিং সামন এ ডাক্তার রিচ টু দ্য পার্টিকুলার কোর্ট অন পার্টিকুলার ডে ফর গিভিং এভিডেন্স। তো বলা হয়েছে যে হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন in court, what are the leading question, who asked the leading question, mention the ক্রস এক্সামিনেশন। আচ্ছা, প্রথমে কোশ্চেনটা বলেছে হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন ইন কোর্ট। পার্টস হচ্ছে চারটা, একটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, তারপরে হচ্ছে ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, কোয়েশ্চেন বাই কোর্ট। এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, কোয়েশ্চেন বাই কোর্ট, এই হচ্ছে চারটা পার্ট। এরপরে কোশ্চেনগুলো হচ্ছে হোয়াট ইজ লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হচ্ছে ইয়েস নো আনসার, ইয়েস অথবা নো, এইরকম কোশ্চেনগুলো। লিডিং কোশ্চেন ইজ ওয়ান which has the answer by a simple yes অথবা no। তারপরে হচ্ছে হু আস্ক দ্য লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন কে আস্ক করবে? লিডিং কোশ্চেন আস্ক করবে হচ্ছে উইটনে, মানে এটা আবার লিডিং কোশ্চেন হচ্ছে
জজ আস করবে না, লিডিং কোশ্চেন উকিলই মানে আস করবে। সেটা হচ্ছে ইয়েস অথবা নো, এই ক্ষেত্রে এরকম ইয়াতে এটা আমরা একটু যদি ইয়া করি যে হোয়াইল মেকিং ইন্ট্রোডিউস রিমার্কস প্রেজেন্টিং আনরিসিভ ম্যাটার্স, লিডিং কোশ্চেন কখন অ্যালাউড হবে, হোয়াইল কখন অ্যালাউড হবে না, এই সমস্ত জিনিস, ঠিক আছে। তারপরে আমরা যদি পরে কোশ্চেন বলি যে মেনশন দ্য অবজেক্টিভ অফ কজ এক্সামিনেশনের অবজেক্টিভ কি। অবজেক্টিভ হচ্ছে টু এলিসিট ফ্যাক্টস ফেভারেবল টু হিজ কেস, তথ্য বের করতে, এলিসিট মানে তার কেসের ফেভার করে এরকম তথ্য সে বের করতে চায় লয়ার। তারপরে হচ্ছে টু টেস্ট অ্যাকুরেসি অফ স্টেটমেন্ট মেড বাই উইটনেসের যে কথাগুলা যে স্টেটমেন্ট সেটার অ্যাকুরেসি সত্যতা যাচাই করতে প্রশ্ন করা হয়, ক্রস এক্সামিনেশন করা হয়। তারপরে টু এক্সপ্লেন অর মডিফাই হোয়াট হ্যাজ বিন সেড, কি বলছে সেটা এক্সপ্লেন করতে অথবা মডিফাই করতে। তারপরে টু ডেভেলপ ওল্ড অর নিউ ফ্যাক্ট, ওল্ড অথবা নিউ ফ্যাক্ট এটা ডেভেলপ করতে। তারপরে হচ্ছে টু ডিসক্রেডিট উইটনেসের ডিসক্রেডিট বের করতে বা সে একটা মিথ্যাবাদী এটা প্রমাণ করতে। টু রিমুভ এনি আনডিউ অর এক্সেসিভ ইমফাইসিস, এটা হচ্ছে করতে ক্রস এক্সামিনেশন করা হয়। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে হোয়েন এ ব্রুইড বডি নিডস টু ডিগিং আউট লিগালি ফ্রম এ গ্যাভিয়ার, এটার আনসার হচ্ছে হু উইল গিভ দ্য অথরাইজেশন, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট প্রথম কথা। তারপরে কথা হচ্ছে হোয়াট আর দ্য লিগ্যাল ইস্যুস নিড টু বি টেক কেয়ার, লিগ্যাল ইস্যু কি নিড টু বি টেক কেয়ার হচ্ছে, লিগ্যাল ইস্যু কি, লিগ্যাল ইস্যু হচ্ছে এটা এটা এখানে লেখা আছে যে প্রসিডিউর অফ এক্সিউমেশন, এটা লিগ্যাল ইস্যু, এটাই লিগ্যাল ইস্যু যে রিটেন ফ্রম অর্ডার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল অর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যালং উইথ পুলিশ অফিসার অ্যান্ড মেডিকেল অফিসার শুড সুপারভাইজ এক্সিউমেশন শুড বি কন্ডাক্টেড ইন ডে লাইটে। তারপর হচ্ছে স্পট অফ বুরিয়াল শুড বি আইডেন্টিফাইড কারেক্টলি, area should be screened off and from the public before body or lifted medical officer should examine the body inside grave, condition of burial, এই সমস্ত জিনিস লাগবে। যে প্রথমে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট লাগবে, তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট অ্যালং উইথ পুলিশ অফিসার লাগবে, তারপরে হচ্ছে আইডেন্টিফাই কারেক্টলি করতে হবে, ডে লাইটে করতে হবে, তারপরে এরিয়া ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, বডির বডি ভালোভাবে ইয়া করার পরে আইডেন্টিফাই করার পরে সেখানে হচ্ছে গ্রেভ করার পরে সেটা ফটোগ্রাফ করতে হবে প্রথমে। তারপরে হচ্ছে সয়েল নিতে হবে অ্যাবাভ বিলো এবং টু সাইড অফ কফিন, এবং হচ্ছে কফিনের সয়েল, কফিনও পারলে হচ্ছে কফিনের সয়েলও নিতে হবে। তারপরে হচ্ছে অল পার্সোনাল ইফেক্ট ক্লোদিং হেয়ার নেল ইটসেট্রা শুড বি পিক আপ ফ্রম এক্সামিনেশন, আর আফটার অল দিস বডি ইজ সেন্ট টু মর্চুয়ারি ফর পোস্টমর্টম এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল। তারপরে আমাদের পরে এই কাট কোশ্চেন শেষ, এখন আমরা কাট কোশ্চেন 4-এ চলে আসছি। তো কাট কোশ্চেন 4-এ একটা স্ক্রিনশট আমরা তুলে নিই, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে কাট কোশ্চেন 4। তো কাট কোশ্চেন 4 এটা হচ্ছে পিআইসি বা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট জিনিসটা কি। প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট এনি কন্ডাক্ট অফ দ্য ডক্টর হুইচ মাইট রিজনেবলি বি রিগার্ডেড অ্যাজ ডিসগ্রেসফুল অর ডিসঅনারেবল বাই প্রফেশনাল ম্যান অফ গুড রিপিউট অ্যান্ড কম্পিটেন্স। মানে হচ্ছে পিআইসি হচ্ছে একটা কন্ডাক্ট অফ ডাক্তার হুইচ মাইট রিজনেবলি বি রিগার্ডেড, যেটা রিজনেবলি গণ্য করা হয় ডিসগ্রেসফুল অর ডিসঅনারেবল হিসেবে অফ বাই প্রফেশনাল ম্যান অফ গুড রিপিউট, বা খ্যাতি গুণ গুণ তারপরে হচ্ছে ক্ষমতা, কার্যক্ষমতা, কম্পিটেন্স এবং
গুড রিপুট অ্যান্ড কম্পিটেন্স হচ্ছে প্রফেশনাল ম্যান অফ গুড রিপুট অ্যান্ড কম্পিটেন্সের উপরে যেটা করা হয় সেটা হচ্ছে পিআইসি। তারপরে হচ্ছে অ্যাক্ট রিগার্ডেড অ্যাজ পিআইসি বা প্রফেশনাল মিসকন্ডাক্ট বা অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি আউট অফ প্রফেশনাল অ্যাডাল্টারি কি অ্যাডাল্টারি অ্যাক্টস রিগার্ডেড অ্যাজ পিআইসি মানে প্রফেশনাল মিসকন্ডাক্ট পিএসসির কম্পোনেন্ট। এরপরে কোশ্চেনটা আমাদের কি দিয়েছে ওই যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ পিএসসি। পিএসসির কম্পোনেন্ট হচ্ছে অ্যাডাল্টারি, মনে রাখবেন 6A 3D 2C 6A 6A 2D 3C। এই যে এখানে ইয়ে আছে 6A 2D 3C 3 কারি বা হচ্ছে 3C, এইভাবে মনে রাখতে পারেন। আমি এখান থেকে মিনিমাম 10টা বলতে হয়, তো 10টার মধ্যে প্রথম 6টা তো বলবেনই, যে অ্যাডাল্টারি অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন, অ্যাবর্শন, অ্যালকোহল অ্যাডিকশন, ডিকোটমি, ডিসক্লোজিং, কভারিং, কন্ট্রাভেনিং, কনভিক্টেড, রিফিউজাল, ইস্যুইং ফলস, মিসলিডিং, ইমপ্রপার সার্টিফিকেট, এই সমস্ত জিনিস বলবেন। কিন্তু বলার সময় যদি জিজ্ঞেস করে যে ডাক্তারের কি কখনো অ্যালকোহল খাইতে ইচ্ছা করে না, তাহলে সে কি কখনো অ্যালকোহল খেতে পারবে না, এরকম প্রশ্ন করতে পারে। তখন হচ্ছে এটা করবে না ইউজুয়ালি, করলে এটা হচ্ছে অনার্স লেভেলের কোশ্চেন হয়ে যাবে। তারপরে আমাদের পরের কোশ্চেন বলা হয়েছে যে হোয়াট ইজ সেফালিক্স ইন্ডেক্স। সেফালিক্স ইন্ডেক্স কি? সেফালিক্স ইন্ডেক্স ইজ ইকাল টু ম্যাক্স ব্রেথ অফ স্কাল ডিভাইডেড ম্যাক্স লেংথ অফ স্কাল ইন্টু 100। মনে রাখবেন বি, বি প্রথমে না ইংরেজি হাতে বড় হাতের ইংরেজি হাতের অক্ষর বি, হচ্ছে ব্রেথ উপরে, তারপরে এল পরে হচ্ছে এল নিচে, তো এল নিচে বি উপরে, তাহলে হচ্ছে ম্যাক্স ব্রেথ অফ স্কাল ডিভাইডেড বাই ম্যাক্স লেংথ অফ স্কাল ইন্টু 100, এটাই হচ্ছে সেফালিক ইন্ডেক্স। ম্যাক্স ব্রেথ অফ স্কাল ডিভাইডেড বাই ম্যাক্স লেংথ অফ স্কাল ইন্টু 100, এটা হচ্ছে সেফালিক ইন্ডেক্স। সেফালিক ইন্ডেক্স। হোয়াট আর দ্য ভিসেরা প্রিজার্ভেশন ডিউরিং অটোপসি। অটোপসির সময় আমরা কি কি ভিসেরা প্রিজার্ভেশন করব? স্টোমাক উইথ ইটস ফুল কন্টেন্টস, পোর্শন অফ লিভার ওয়েটিং নট লেস দেন হাফ কেজি or whole liver if weight is less than 500 গ্রাম। মানে হচ্ছে আমরা 500 গ্রাম বা তার বেশি লিভার নিব, আর যদি লিভারের ওজন 500 গ্রামের নিচে হয় তাহলে আমরা পুরো লিভারটাই নিব। আর লংগিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, দুইটা কিডনি নিব, কিন্তু দুইটা কিডনির অর্ধেক সেকশন আমরা নিব। তাহলে এই হচ্ছে ভিসেরা প্রিজার্ভেশনের কোয়েশ্চেনের আনসার, যে আমরা কি কি ভিসেরা প্রিজার্ভেশন করব। তারপরে হোয়াট আর দ্য পুট্রিফেক্টিভ গ্যাস। পুট্রিফেক্টিভ গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড। তারপরে কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট হাইপোথিসিস ফ্রম ব্রুইস বাই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। হাইপোথিসিস ফ্রম ব্রুইস ফ্রম প্র্যাকটিক্যাল। হাইপোথিসিস হচ্ছে কি? হাইপোথিসিস হচ্ছে ডিপেন্ডিং পার্ট অফ বডি, ব্রুইস হচ্ছে এনি হোয়ার, টিস্যু লেভেল। হাইপোথিসিসের সিচুয়েশন যে কোনো মানে বডির যে কোনো জায়গা হতে পারে। আর টিস্যু লেভেলে হবে আন্ডার সারফেস অফ স্কিন, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু। সাবকিউটেনিয়াস টিস্যু, টিস্যু লেভেলের মধ্যে সাবকিউটেনিয়াস টিস্যু আমরা বলবো, এটা হচ্ছে ব্রুইস। আর আন্ডার সারফেস অফ স্কিন হচ্ছে হাইপোস্টেসিস। তারপর হচ্ছে কিউটিক্যাল হচ্ছে নট ড্যামেজ, মেবি ড্যামেজ ইন ফর্ম অফ অ্যাব্রাশন। কিউটিকল হচ্ছে নট ড্যামেজ। হাইপারসেসিসের ক্ষেত্রে কিউটিক্যাল ড্যামেজ থাকে না, কিউটিক্যাল কি হয়? নট ড্যামেজ। আর ব্রুইসের ক্ষেত্রে মেবি ড্যামেজ ইন ফর্ম অফ অ্যাব্রাশন। তারপরে হচ্ছে কালার, হাইপোস্টেসিসের ক্ষেত্রে ব্লুইশ, আর ব্রুইসের ক্ষেত্রে রেডিশ হোয়েন, ফেস চেঞ্জেস উইথ টাইম। এটা হচ্ছে কালার। হাইপোস্টেসিসের কালার কি? ব্লুইশ। আর ব্রুইসের কালার কি? রেডিশ। আর হাইপোস্টেসিসের কজ কি? ক্যাপিলোভেনাস ডিস্টেনশন উইথ ব্লাড। আর ব্রুইসের কজ কি? এক্সট্রাভেসেশন অফ ব্লাড ফ্রম ক্যাপিলারি। এক্সট্রাভেসেশন অফ ব্লাড, আর একটা হলো ক্যাপিলোভেনাস, একটা হলো ভেনাস, একটা ক্যাপিলোভেনাস ডিস্টেনশন উইথ ব্লাড, একটা হচ্ছে এক্সট্রাভেসেশন অফ ব্লাড ফ্রম ক্যাপিলারিস। একটা দুইটা হচ্ছে আলাদা জিনিস, এটা এটা একটু মনে রাখবেন, এই জিনিসটা হচ্ছে লাগে ডেফিনেশনের সময় লাগে, যে এক্সট্রাভেনাস অফ ব্লাড ফ্রম ক্যাপিলারিস। তারপরে হচ্ছে একটা নেচার হচ্ছে পোস্টমর্টম, একটা অ্যান্টিমর্টম, একটা হচ্ছে ইফেক্ট অফ প্রেশার হচ্ছে প্রেশার স্পট অ্যাপিয়ার্স পেয়ার, এটা হচ্ছে নো চেঞ্জ। তারপরে কাট সেকশন হচ্ছে শো ওজিং অফ ব্লাড হুইচ ইজ ওয়াশেবল। আর ব্রুইসের ক্ষেত্রে হচ্ছে শো এভিডেন্স অফ হেমোরেজ ইন টিস্যু হুইচ ইজ নট ওয়াশেবল। একটা ওয়াশেবল আর একটা হচ্ছে কি? নট ওয়াশেবল, নট ওয়াশেবল। ওকে। তারপরে কোয়েশ্চেন আমরা আসি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে
How can you determine relative position of assailant of chop on? একটা হচ্ছে deep medical legal important of chop on. Determine relative medical legal important. Determine relative position of uh, assailant of a position যেছে পজিশন এই দুইটা, একটা হলো হিল ইন্ট আর হচ্ছে টো ইন। হিল ইন্ট হচ্ছে নিয়ার টু অ্যাসেলেন্ট হুইচ ইজ ডিপার, আর টো ইন হচ্ছে ডিস্টাল টু অ্যাসেলেন্ট হুইচ ইজ সুপারফিশিয়াল। এটা হচ্ছে ডিস্টাল এন্ড, ঠিক আছে, আর এটাই হচ্ছে টো ইন, এটাই হচ্ছে ডিস্টাল এন্ড, এটাই হচ্ছে টো ইন, এটাই হচ্ছে ডিস্টাল টু অ্যাসেলেন্ট বা সুপারফিশিয়াল, আর এটা হচ্ছে ডিপ ইন বা হিল ইন বা হচ্ছে নিয়ার টু অ্যাসেলেন্ট ডিপার, ঠিক আছে। এই হচ্ছে ডিপার এন্ড। তারপরে সুপারফিশিয়াল ইন অফ অন, এটা হচ্ছে সুপারফিশিয়াল আর এটা হচ্ছে ডিপ, ঠিক আছে, এটা ছবি দেখলে বোঝা যায়। আচ্ছা, এরপরের কোশ্চেন, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট লাইগাচার অফ হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন? হ্যাঙ্গিং এবং স্ট্র্যাঙ্গুলেশনের লাইগেচার কীভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে? লাইগেচার মার্কটা হবে হচ্ছে অবলিক, নন কন্টিনিউয়াস, হাই আপ, আর স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে ট্রান্সভার্স কমপ্লিট লো, ট্রান্সভার্স কমপ্লিট লো। একটা হচ্ছে অবলিক, নন কন্টিনিউয়াস, হাই আপ, অবলিক, নন কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ট্রান্সভার্স কমপ্লিট লো। আর লাইগাচার মার্ক যদি বেজ অফ লাইগাচার মার্ক চিন্তা করি তাহলে একটা হচ্ছে পেইল, হার্ড, পার্চমেন্স লাইক, একটা হচ্ছে সফট অর রেডিশ, একটা হচ্ছে অ্যাব্রাশনের ইকাইমোসিস এবং এজ অফ লাইগেচার হচ্ছে নট কমন, আর স্ট্যাঙ্গুলেশনের ক্ষেত্রে হচ্ছে কমন। এটা হচ্ছে এইটুকুর আনসার, যে যদি চায় differentiate differentiate ligature of hanging and strangulation, লাইগেচারের এই তিনটা ডিফারেন্সিয়েশন আছে। তারপরে হচ্ছে যদি অন্য ডিফারেন্সিয়েশন আছে শুধু হ্যাঙ্গিং আর স্ট্রাঙ্গুলেশনের ডিফারেন্সিয়েশন বলতে নেক স্ট্রেচ অ্যান্ড ইলংগেটেড, নট স্ট্রেচ অ্যান্ড নট ইলংগেটেড, স্ট্রাঙ্গুলেশন। তারপরে হচ্ছে ফ্র্যাকচার অফ হাইড বোন মে অকার আনকমন। তারপরে সাইন অফ অ্যাসফিক্সিয়া লেস মার্ক, ওয়েল মার্ক, স্যালাইভা অফেন রানস। সাইন অফ অ্যাসফিক্সিয়া লেস মার্ক, ওয়েল মার্ক, লেস মার্ক, ওয়েল মার্ক, সাইন অফ অ্যাসফিক্সিয়া লেস মার্ক আর হচ্ছে ওয়েল মার্ক। আর স্যালাইভা হচ্ছে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে পাওয়া যায়, আর স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে স্যালাইভা হচ্ছে পাওয়া যায় না। এই হচ্ছে কথাবার্তা। এরপরে কোয়েশ্চেন যদি বলে যে এ ম্যান ওয়াজ ফাউন্ড হ্যাংড বডি হ্যাড এ বুলেট ওন্ড অন হিজ রাইট সাইড face, 5 cut on the throat, cut over the left wrist। কত কিছু করছে, প্রথমে করছে কি বুলেট করছে, তারপরে হিজ রাইট সাইড অফ ফেস, 5 কাট অন থ্রট, সে গলাও কাটছে, তারপরে রিস্টও কাটছে। এটা বলছে যে এক্সপ্লেইন দ্য সিচুয়েশন অ্যাকর্ডিং টু মেডিকো লিগাল গ্রাউন্ড। এটা হচ্ছে কমপ্লেক্স সুসাইড বা মাল্টিপল মেথড কমপ্লেক্স সুসাইড, এটা আনসার হবে। আর লাস্ট কোয়েশ্চেন যেটা 10 নম্বর, যে এ ম্যান প্রেজেন্টেড উইথ মাল্টিপল ইনসাইটস ওন অন পার্মা সারফেস অফ হ্যান্ড, flexor side of fingers and interdigital spaces, name the own present on his palm, name the own present on his palm। এটা হচ্ছে ডিফেন্স অন, আনসার হবে জাস্টিফাই ইজ মেডিকো লিগাল ইম্পর্টেন্ট। এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্ট হচ্ছে ডিফেন্স অন ইন্ডিকেট হোমিসাইড, আর হচ্ছে ইট ইন কেস অফ ফিমেল দে সাজেস্ট সেক্সুয়াল অ্যাসল্ট, দে সাজেস্ট সেক্সুয়াল অ্যাসল্ট। এই হচ্ছে বোর্ড 4-এর আনসার, বোর্ড 4 কাট 4-এর আনসার। এবার হচ্ছে কাট 5 আলোচনা করব, তার আগে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিই।
তো কার্ড 5 এর প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই থার্মাল ইনজুরি। থার্মাল ইনজুরি জিনিসটা কি? থার্মাল ইনজুরি হচ্ছে দোজ হুইচ রেজাল্ট ফ্রম দ্য ইফেক্ট অফ সিস্টেমিক অ্যান্ড লোকালাইজ এক্সপোজার টু এক্সেসিভ হিট অর কোল্ড। এক্সেসিভ হিট অর কোল্ডের কারণে যে ইনজুরিটা হয় সেটাই হচ্ছে থার্মাল ইনজুরি। এক কথায় যদি বলি যে এক্সেসিভ হিট এবং কোল্ডের কারণে লোকালাইজ এক্সপোজারের সিস্টেমিক অথবা লোকালাইজ সিস্টেমিক আর সিস্টেমিক হচ্ছে জেনারেল ইফেক্ট আর লোকালাইজ হচ্ছে লোকাল ইফেক্ট। তো এটা ক্লাসিফিকেশন দেখলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হব যে ক্লাসিফিকেশন অফ থার্মাল ইনজুরি সে হচ্ছে ডিউ টু এক্সপোজার টু এক্সট্রিম কোল্ড, সেই ক্ষেত্রে হচ্ছে জেনারেল ইফেক্ট। জেনারেল ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে হাইপোথার্মিয়া, ইমার্শন সিনড্রোম। আর লোকাল ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে ফ্রস্ট বাইট, ট্রান্সফুট আর হচ্ছে ইমার্শন ফুড। এটা হচ্ছে থার্মাল ইনজুরির ডিউ টু এক্সপোজার অফ এক্সট্রিম কোল্ডের কারণে যেটা হবে। কোল্ডের কারণে জেনারেল ইফেক্ট কি হবে বা সিস্টেমিক ইফেক্ট হবে? হাইপোথার্মিয়া, ইমার্শন সিনড্রোম। হাইপোথার্মিয়া আমরা তো বলতেই পারবো, মনেই থাকবে। লোকাল ইফেক্টে ফরওয়ার্ড বাই ট্রান্সফার এগুলো মনেই থাকবে। তারপরে হচ্ছে জেনারেল ইফেক্ট ইন কেস অফ এক্সট্রিম হিটের ক্ষেত্রে হচ্ছে হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প, তারপরে হচ্ছে হিট এক্সহশন, হিট র্যাশ, হিট সানবার্ন। তারপর হচ্ছে লোকাল ইফেক্টের ক্ষেত্রে বার্ন, তারপর হচ্ছে স্কাল্ড। তারপর হচ্ছে ডিউ টু এক্সপোজার টু আদার ফর্ম অফ এনার্জি, কোরসিভ বার্ন আর হচ্ছে ইলেকট্রিক বার্ন আর হচ্ছে রেডিয়েশন বার্ন। তারপরে রোলস অফ নাইস বা ওয়েলেস রোল অফ নাইস বা এস্টিমেশন অফ দ্য সারফেস অফ দ্য বডি involved in usually worked out by the rule of nines or Wallace rules of nines. Total skin surface area is 4.6 meters square in an adult. 9% for head and neck, 9% for head and neck, 9% এটা আমরা বলতেই পারি ইচ আপার লিম্বের ক্ষেত্রে হচ্ছে। এটা এটা মনে রাখতে হবে, এই দুইটা আমার ডিফারেন্সিয়েশন বুঝতে হবে। একটা হচ্ছে ইচ আপার লিম্বের ক্ষেত্রে 9 into 2 into 18%, আরেকটা হচ্ছে ফ্রন্ট অফ ইচ লোয়ার লিম্ব, আরেকটা হচ্ছে ব্যাক অফ ইচ লোয়ার লিম্ব। শুধু একটা লিম্বের ক্ষেত্রে মানে ফ্রন্টের ক্ষেত্রে হচ্ছে ইচ লোয়ার লিম্বের ক্ষেত্রে 9 into 2, আবার ব্যাক অফ দ্য ইচ লোয়ার লিম্বের ক্ষেত্রে হচ্ছে 9 into 2, মানে 36%। আর বাকিগুলো মিলে সব মিলে 99%, আর 1% হচ্ছে পেরিনিয়াম। এই টোটাল হচ্ছে 100%। আমাদের এরপরে কোশ্চেন বলছে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ডিউ টু হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং এর কারণে কি কজেস হয় সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া, তারপরে ভেনাস কনজেশন বা অ্যাপোপ্লেক্সি। আর দুইটার কম্বিনেশন, মানে কম্বিনেশন অফ অ্যাসফিক্সিয়া এন্ড ভেনাস কনজেশন বা অ্যাপোপ্লেক্সি। ভেনাস কনজেশন আর অ্যাসফিক্সিয়া এই দুইটা মনে রাখতে পারলেই কম্বিনেশন অফ অ্যাসফিক্সিয়া এন্ড ভেনাস কনজেশন মনে রাখা যাবে। আর অ্যাসফিক্সিয়া এটা মনে রাখাই যাবে, তার সাথে যদি সেরেব্রাল অ্যানিমিয়া বা ইসকেমিয়া বা ভ্যাগাল শক বা ভ্যাগাল ইনহিবিশন এটা মনে রাখতে পারি তাহলে তো ভালোই। আর ফ্র্যাকচার ডিসলোকেশন অফ সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা এটা মনে থাকবেই ইনশাআল্লাহ। তো এই ছিল এই প্রশ্নের আনসার। এর পরের কোশ্চেন আমাদের বলা হয়েছে হোয়াট আর দ্য টেল মি দ্য প্যাথোফিজিওলজি অফ ফ্রেশ ওয়াটার ডাউনিং। ফ্রেশ ওয়াটার ডাউনিং এর ক্ষেত্রে কি হয়? ফ্রেশ ওয়াটার ডাউনিং এর ক্ষেত্রে হিমোডাইলেশন হয়। আর হিমোডাইলেশন হইলে মানে হিমোডাইলেশন কেমনে হয়? হিমোডাইলেশন হচ্ছে ব্লাড ইনক্রিজ বাই 50%, কজিং ডেথ স্টেন অফ টু হার্ট, কজেস হিমোডাইলেশন। আচ্ছা আমি মূল কথাটা বলি। হিমোডাইলেশন হলে হিমোলাইসিস হয়। হিমোলাইসিস হলে আরবিসি কাউন্ট কমে যায়। আর আরবিসি কাউন্ট কমে গেলে ইনক্রিজ প্লাজমা পটাশিয়াম আয়ন হয় আর ডিক্রিজ প্লাজমা সোডিয়াম আয়ন হয়। আর হার্ট হাইপোক্সিয়াতে ভোগে, কারণ হচ্ছে হার্টের মধ্যে আরবিসি মানে অক্সিজেন আসতেছে না। অক্সিজেন না আসার কারণ হচ্ছে যে অক্সিজেন ক্যারি করে আরবিসি সেটাই তো ভেঙে গেছে। সেটা ভেঙে গেছে কারণে হচ্ছে হার্ট ইজ সাবজেক্ট টু হাইপোক্সিয়া। তারপর হচ্ছে পটাশিয়াম এক্সেসিং অ্যান্ড সোডিয়াম আয়ন ডিফিসিট হচ্ছে। তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে লিডিং টু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার ডেথ।
এর মাধ্যমে হচ্ছে কার্ডিয়াক এরিথমিয়া নেওয়া হইতেছে, তারপরে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া এই কারণেই হইতেছে, এবং ফিব্রিলেশন এই কারণেই হইতেছে, এর ফলে হচ্ছে ডেথ হইতেছে, এটাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে what are the identification of magistrate inquest? What are the identification of magistrate inquest? Magistrate inquest identification কি? একটা হচ্ছে exhumation, একটা হচ্ছে death in police van, death in মানে আইডেন্টিফিকেশন অফ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এর মানে হচ্ছে আইডেন্টিফিকেশন বলে, সরি, ইন্ডিকেশন। ইন্ডিকেশন বলতে কোন কোন জায়গায় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করবে। তাহলে এক্সহিউমেশন, কবর মানে দ্বিতীয়বার করার জন্য, রিঅটোপসি করার জন্য। ডেথ ইন পুলিশ ভ্যানে যদি ডেথ হয়। কনভিক্টেড ইন জেল, তারপর হচ্ছে পুলিশ ফায়ারিং বা কিলিং এর ক্ষেত্রে, পুলিশ কাস্টাডির মধ্যে যদি হয়, ইউনিফর্ম পার্সনের ক্ষেত্রে যদি হয়, সাইকিয়াট্রিক হসপিটালে যদি হয়। ডাউরি ডেথ আমরা বলবো না, এই কারণেই বলবো না, কারণ হচ্ছে বাংলাদেশে ডাউরি ডেথ হয় না, তাই আমরা ডাউরি ডেথ বলবো না। তাহলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বাকিগুলোর ক্ষেত্রে আমরা বলবো এক্সহিউমেশন, পুলিশ ভ্যান, কনভিক্টেড ইন জেল। আমরা বলবো এত কিছু মনে না থাকলেও যেটা মনে থাকে, এক্সহিউমেশন, পুলিশ ভ্যান, পুলিশ কাস্টাডি, পুলিশ ফায়ারিং, ইউনিফর্ম পার্সন, সাইকিয়াট্রিক হসপিটাল, এইগুলো যেটা মনে থাকে। তারপরে তারপরে আমাদের কোয়েশ্চেন আছে যে a victim died of asphyxia from cathode on how, explain. cathode onde মারা যাওয়ার পরে এটা কি বলছে যে হোয়াট আর দ্য কাঠোরণে মারা গেছে কিভাবে, এক্সপ্লেন করতে বলছে। এক্সপ্লেন হচ্ছে মানে এটা জানতে চাইছে কজটা কি, যে কাঠোরণে মারা গেছে একটা ভিকটিম, এটা কিভাবে মরছে। কজ হচ্ছে হিমোরোজিক শক, তারপরে হচ্ছে এয়ার ইম্বলিজম ডিউ টু কাঠোরণ ইনভলভিং ইন্টারনাল জুগুলার ভেন, সেপটিক নিউমোনিয়া, বট অ্যাবাউট এক্সপিরেশন অফ ইফিউশন ব্লাড, ইফেক্ট অফ লোকাল ইনফেকশন। এরপরে কোশ্চেন হচ্ছে interpret how gravity shifting of blood modifying appearance of bruise। এটার আনসার হচ্ছে মাইগ্রেটরি ব্রুশ। মাইগ্রেটরি ব্রুশ কি? মাইগ্রেটরি ব্রুশ হচ্ছে bruise may not necessarily appear at the site of impact, rather in some place blood gravitates through loss in areolar tissue, and bruise appears on a different place at lower area. This is called shifting of bruise, ectopic bruise, migratory confusion, which is best example is black eye. Mechanism of action of shifting bruise হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল ফ্লুইডের কারণে। এটা এক্সাম্পল বললেই হবে, যে এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক আই, ব্ল্যাক আই। তারপরে হোয়াট আর ইন্টারপ্রেট হাউ এ ডাক্তার ক্যান অ্যাক্ট এস কমন উইটনেস অ্যান্ড এক্সপার্ট উইটনেস। এটা আমি হচ্ছে একটু আগে আনসার বলছি। এক্সপার্ট উইটনেস হবে যখন মেডিকেল লিগাল, এটা অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল না হোমিসাইডাল, এগুলো আলোচনা করবে। আর কমন উইটনেস হবে যখন শুধু ভ্যারাইটি অফ সাইজ অ্যান্ড পজিশন অফ ইনজুরি নিয়ে আলোচনা করবে। তারপরে কোশ্চেন, a man presented with multiple two parallel linear hemorrhage on different parts of his body. He said got beaten up by a thick stick last night. Name the wound present on his body. টার্মলাইন বা ব্রুশ। তারপরে হচ্ছে এক্সপ্লেন হাউ ইজ ফর্ম। এখন টার্মলাইন ব্রুশ কেমন হয়? টার্মলাইন ব্রুশ যখন আমাদের আঘাত করা হয়, এটা দেখায় বলি।
এই যে মনে করেন এটা একটা হচ্ছে লাঠি, ঠিক আছে? এই লাঠির মধ্যে এইখানে আমাকে পিটানো দেওয়া হয়েছে, পিটানো দিলে যে এই যে মাঝখানে এই মনে করেন এখানে মারছি, এখানে মারলে এই যে গালটা এই যে চিমা যেতেছে, নিচে চলে যেতেছে না? তাহলে আমি যদি এই যে আঁকি এই যে এইভাবে আর এইভাবে, তাহলে এই যে এইখানে একটা লাল দাগ আর এইখানে একটা লাল দাগ, মানে এইখানে যদি এমনি লাঠি দিয়ে মারা হয় তাহলে এইখানে একটা লাল দাগ হবে, এখানে একটা লাল দাগ হবে। আর এই লাঠিটার এইডস হচ্ছে এটা, এইডস হচ্ছে এটা, কিন্তু এই মোটা সম্পূর্ণ লাঠিটা যখন একসাথে নিয়ে যাওয়া হইতেছে, এই লাঠিটার যে প্যাড এইখানে হচ্ছে আহ, কোনো কিছু হবে না, কিন্তু এই যে এর যেটা আছে এর কারণে হচ্ছে এই এর যে ইয়াটা আছে এখানে, আমি এখন একটু বললে বুঝবেন যে দ্য উইপন সিঙ্ক ইনটু দ্য স্কিন অন ইম্প্যাক্ট টু শো দ্যাট the aids drag the skin downwards, and the traction tears the marginal blood vessel. এই যে বলা হয়েছে মার্জিনাল ব্লাড ভেসেল, তারপরে এই যে বলা হয়েছে মানে প্রথমে বলা হয়েছে কি সিঙ্কস ইনটু দ্য স্কিন ইম্প্যাক্ট সো দ্যাট এইডস, এই যে এইডস ড্র্যাগ স্কিন ডাউনওয়ার্ড, দ্য ট্র্যাকশন টিয়ার্স দ্য মার্জিনাল blood vessel. The dental compressor there স্কিন হুইচ কজেস লিটল অর নো ড্যামেজ। এই যে এইখানে কিন্তু ড্যামেজ হইতেছে না, এইখানে কোনো ড্যামেজ হইতেছে না, মানে হচ্ছে এই যে মারছি এই দুই সাইডে ড্যামেজ হইতেছে, কিন্তু এই স্কিনটা এই মাঝখানেটুকু এখানে ড্যামেজ হইতেছে না। তারপরে হচ্ছে when the impact is released, the blood flow back into the injured marginal zone and leak into tissue, এবং টিস্যু লিক করার কারণে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে লেগেছিল। এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে এ ম্যান a woman was confined to a hospital for 21 days due to certain injuries inflicted on her. Her life was danger also, and she was in ventilation for 3 days. Explain her situation as per medical legally. এটা বলে যাইতেছে অন দ্য কম্পাউন্ড অফ গিভাসারের মধ্যে পড়ে গেছে। এই এই যে গিভাসারের 20 days এর যে ইয়াটা আছে যে এনি হার্ট which endangers life, which causes suffers to be severe bodily pain and unable to follow his ordinary pursuit for period of 20 days and 21 days অলরেডি বলে ফেলছে, আবার 3 days ভেন্টিলেশনে আছে, মানে অনেক সিভিয়ার ইঞ্জুরি হয়েছে। তো এর মানে এটা গ্রিভাস হার্টের মধ্যে পড়ছে, যে মেডিকেল লিগ্যাল গ্রাউন্ডের ক্ষেত্রে এটা গ্রিভাস হার্টের মধ্যে পড়ছে। ওকে, এরপরে হচ্ছে এসওই কার্ড 6। তো আমরা এর মাধ্যমে 5টা কার্ড সলভ করে হচ্ছি, আর মাত্র আহ, আর 2-3টা কার্ড সলভ করবো, ওটা শেষ করে দেবো। তারপর হচ্ছে এসওই কার্ড 6। কার্ড 6 এর মধ্যে আছে ডিফাইন হার্ট। ডিফাইন হার্টের মধ্যে আমরা দেখতেছি যে হার্ট মিনস বডিলি পেইন, ডিজিজ অর ইনফার্মিটি কজ টু এনি পারসন। ইনফার্মিটি মানে হচ্ছে স্থায়ী দুর্বলতা বা অক্ষমতা। বডিলি পেইন মানে তো বুঝি, ডিজিজ মানে বুঝি, ইনফার্মিটি মানে হচ্ছে স্থায়ী দুর্বলতা বা অক্ষমতা তৈরি করা, কজ টু এনি পারসন। হার্ট মিন বডিলি পেইন, ডিজিজ, bodily pain, disease or infirmity caused to any person. এটা হচ্ছে হার্টের ডেফিনেশন। এখন বলা হয়েছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ গিভাসার। গিভাসারের কম্পোনেন্ট কি? ইমাস্কুলেশন 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ার অফ আইদার আই। প্রথমে হচ্ছে আইদার আই, পরে হচ্ছে আইদার হিয়ার, তারপর হচ্ছে প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট ইম্পেয়ারিং অফ পাওয়ার অফ এনি মেম্বার অর জয়েন্ট, পার্মানেন্ট ডিসফিগারেশন অফ হেড অর ফেস, fracture, dislocation of bone or tooth, any hurt which endangers life, which causes suffer to be in severe bodily pain or unable to follow his ordinary pursuit for a period of 20 days.
এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ গিভার্সার। তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইনকোয়েস্ট, মেনশন পার্টস অফ ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট কি? ইনকোয়েস্ট এর প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি ইনটু কজ অফ এনি সাডেন আনন্যাচারাল অর সাসপিশিয়াস ডেথ। আর টাইপ কি? ইনকোয়েস্টের টাইপ আগেই বলছি, পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার ইনকোয়েস্ট, মেডিকেল এক্সামিনেশন সিস্টেম। সবচেয়ে ভালো মেথড হচ্ছে মেডিকেল এক্সামিনেশন সিস্টেম, পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে সবচেয়ে কমন। তারপরে প্রশ্ন হচ্ছে মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট অফ 18 ইয়ার্স। 18 ইয়ার্সে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স ভোট দিতে পারবে, মহিলাদের ক্ষেত্রে ম্যারি করতে পারবে। তারপরে হচ্ছে 18 ইয়ার্স গার্লসে কিডন্যাপিং হবে যদি 18 ইয়ার্সের নিচে কোনো গার্লসকে গার্ডিয়ানের কনসেন্টে না জানায় নিয়ে যায়। তারপর হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করতে পারবে, মানে চাকরি করতে পারবে। তারপর হচ্ছে কেন্দ্র অথরাইজ ফ্যাকাল্টি জব অ্যাবাভ দিস এজ। তারপর হচ্ছে ভ্যালিড উইল করতে পারবে, গিভ ভ্যালিড কনসেন্ট দিতে পারবে। এই সমস্ত করতে পারবে হচ্ছে 18 ইয়ার্স বয়সের ক্ষেত্রে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে টেল মেনশন দ্য অ্যাসফেক্সিয়া স্টেগমাটা অথবা কার্ডিনাল ফিচার অফ অ্যাসফেক্সিয়া। কার্ডিনাল ফিচার অফ অ্যাসফেক্সিয়া আমি তিনটা জিনিস প্রথমে বলবো। প্রথমে হচ্ছে সায়ানোসিস, তারপরে বলবো কনজেশন, তারপরে বলবো প্যাটেচিয়াল হিমোরেজ। এই তিনটা কথা আমরা বলবো, সায়ানোসিস, কনজেশন, প্যাটেচিয়াল হিমোরেজ। সায়ানোসিস, কনজেশন, প্যাটেচিয়াল হিমোরেজ। সায়ানোসিস প্রথমে 1 নম্বরে বলবো সায়ানোসিস, 2 নম্বরে বলবো কনজেশন, 3 নম্বরে বলবো প্যাটেচিয়াল হিমোরেজ। এই তিনটা জিনিস বললেই কার্ডিনাল ফিচার হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে there are mechanical fixation of chest during traumatic asphyxia. How? Justify your answer. There is mechanical fixation of chest during traumatic asphyxia. ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে মেকানিক্যাল ফিক্সেশন অফ চেস্ট ডিউরিং ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। হাউ? জাস্টিফাই ইউর আনসার। ট্রমাটিক অ্যাসফিক্সিয়া জিনিসটা হচ্ছে কি? ট্রমাটিক অ্যাসফিক্সিয়া রেজাল্ট ফ্রম রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু মেকানিক্যাল ফিক্সেশন অফ চেস্ট সো অ্যাজ প্রিভেন্ট নর্মাল মুভমেন্ট অফ দ্য চেস্ট ওয়াল। এটার যদি মেকানিজম জানতে চাই সেটা হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া রেজাল্ট ফ্রম রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু মেকানিক্যাল ফিক্সেশন অফ চেস্ট by an unwielding substance or object, তারপরে so that the normal movement of chest wall are prevented. Fatal cases are only due to accidental. Usually there is gross compression of chest and usually abdomen by a powerful force due to which chest expansion and diaphragmatic lowering are prevented. এটাই বলা হয়েছে। তারপরে how can you distinguish incest on and from incest looking on? incest on এবং incest looking on থেকে কিভাবে আলাদা করবে সেটা হচ্ছে সাইড প্রথমেই দেয় এনিহোয়ার অফ বডি, এটা হচ্ছে incest on। incest looking on হচ্ছে ওভার বনি প্রমিনেন্স। incest on হচ্ছে শার্প ওয়েপন। incest looking on হচ্ছে ব্লান্ট ওয়েপন। incest ওন্ডে হচ্ছে স্পিন্ডল শেপ, ইরেগুলার শেপ। তারপরে হচ্ছে ফ্লোর হচ্ছে ক্লিন কাট, আর হচ্ছে ইনসাইজ লুকিং ওন্ডে হচ্ছে রেজ, আর হচ্ছে এজের ক্ষেত্রে হচ্ছে ক্লিন কাট, আর হচ্ছে ইনসাইজ লুকিং ওন্ডে হচ্ছে আনইভেন। তারপরে হচ্ছে ব্রুইচ অফ মার্জিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্ট, ব্রুইচ অফ মার্জিন অ্যাবসেন্ট। আর ইনসাইজ লুকিং হচ্ছে প্রেজেন্ট। বোনের ক্ষেত্রে ক্লিন কাট, মেবি ফ্র্যাকচার। আর ব্লাড ভেসেলের নার্ভের ক্ষেত্রে ক্লিন কাট, আর হেয়ার বাল্বের ক্ষেত্রেও ক্লিন কাট। আর এই সব কিছুর ক্ষেত্রে ক্রাশড বা ফ্র্যাকচার হচ্ছে ইনসাইজ লুকিং অন্ডের ক্ষেত্রে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লিডিং হচ্ছে বেশি হবে ইনসাইজ অন্ডে, ইনসাইজ লুকিং হচ্ছে লেস। ওকে, এই হচ্ছে কথাবার্তা। এইভাবে আমরা ইনসাইজ অন থেকে ইনসাইজ লুকিং অন আলাদা করব। তারপরে আমরা দেখব প্রশ্ন হচ্ছে দেয়ার ইজ হাউ হোয়েন বার্ন বিকাম গ্রিভাসাট। বার্ন কখন গ্রিভাসাট হবে? বার্ন গ্রিভাসাট তখনই হবে যখন হচ্ছে চোখ অন্ধ হয়ে যাবে, ডিসফিগারেশন অফ ফেস হবে, এই সমস্ত যখন হবে তখনই বার্ন বিকাশ।
তারপর 20 দিনের বেশি হবে, ওই সময় হচ্ছে তারপরে হচ্ছে a person recused from being trapped in a landslide. His eyes were sunken, pupils are dilated, abdomen was concave from coastal margin. He was semi-unconscious. His voice was whispering. What is your probable diagnosis? Probable diagnosis হচ্ছে starvation. What will be the treatment plan? আচ্ছা, বুঝলাম কেমন স্টারভেশন, কারণ কিছু সাইন আছে, কার্ডিনাল সাইন বলা হয়, বা এই সাইনগুলো দেখলে আমরা বলবো এটা স্টারভেশন, যেমন ইমাসিয়েটেড বডি উইথ টোটাল লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, কনকেভ শেপ অ্যাবডোমেন, এখানে যেটা দেখা গেছে অ্যাবডোমেনাস কনকেভ ফ্রম কোস্টাল মার্জিন, ঠিক আছে। আরও কিছু সাইন আছে যেমন ডিস্টেন্ডেড গল ব্লাডার কন্টেনিং থিক ইনস্পিসিটেড বাইল, ট্রান্সলুসেন্ট টিস্যু পেপার লাইক ইন্টেস্টাইন। ট্রমাটিক ট্রিটমেন্ট অফ স্টারভেশন, তারপরে কোশ্চেন ট্রিটমেন্ট, হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট প্ল্যান? ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট নিতে হবে, তারপরে মেনটেন ওয়ার্ম, ফিডিং দিতে হবে, ওয়ার্ম ওয়াটার অ্যান্ড জুস উইথ গ্লুকোজ, দেন অ্যাড টু গ্র্যাজুয়ালি স্মল কোয়ান্টিটিস অফ স্কাউন্ড মিল্ক, তারপরে ডোন্ট গিভ সলিড ফুড অ্যাট ওয়ান্স, রাদার অ্যাড গ্র্যাজুয়ালি, ইনশিওর প্রোটিন ইনটেক, গিভ এডুকেট ভিটামিন। তারপরে হচ্ছে প্রলং স্টারভেশনের ক্ষেত্রে আমরা যেই ইয়াটা করি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সেল বিকাম অ্যাট্রোফিড হয়ে যায়, যার ফলে ডাইজেশন প্রসেস বিকাম ফিবল, যার ফলে ইফ সলিড ফুড গিভেন orally, severe ingestion can occur, may even cause death, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন যে হচ্ছে ডায়াগনোসিস অফ হ্যাঙ্গিং অথবা ডায়াগনোসিস অফ অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং, প্রেজেন্স অফ অ্যান্টিমর্টাম লাইগেচার মার্ক উইথ ভাইটাল রিয়েকশন, তারপর হচ্ছে স্যালাইভা ড্রিবলিং মার্ক ফ্রম অ্যাঙ্গেল অফ মাউথ, একাইমোসিস অফ দ্য ল্যারিংস অর এপিগ্লোটিস, এই সমস্ত জিনিস দেখলে আমরা বুঝতে পারবো এটা হ্যাঙ্গিং কিনা। কারণ পরের কোয়েশ্চেনটা আসছে যে ডেড body was brought into a morgue for autopsy. There was non-continuous ligature mark present on neck with right stain of dribbling of saliva from angle of mouth. What is the probable cause? অবশ্যই hanging. Give your opinion. Opinionটা কি? Opinion হচ্ছে considering autopsy both external and internal examination finding, I am of the opinion that the cause of death due to এই পর্যন্ত এক violent asphyxia resulted from hanging which was antemortem and সুইসাইডাল ইন নেচার। এই হচ্ছে 6 নম্বর কাট কোয়েশ্চেন। এরপরে হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন, আর দুইটা আলোচনা করে ছাড়ে দেব। 7 নম্বর কোয়েশ্চেনের কাট কোয়েশ্চেনটা হচ্ছে প্রথমে ছবি তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, দেওয়া হয়ে গেছে আশা করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন অটোপসি। অটোপসির ডেফিনেশন হচ্ছে অটোপসি মে বি ডিফাইন্ড অ্যাজ এ এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেটিভ সাইন্টিফিক এক্সামিনেশন অফ ডেড বডি both externally and internally by naked eye examination and or by magnifying glass and by dissecting each and every organ with the help of microbiological, pathological and serological examination, and also by chemical analysis to find out the or determine the cause, nature, manner, time since past, since death and evidence of identification. এই ডেফিনেশন না বোঝার মতো কিছুই নেই যে অটোপসি কি। অটোপসি হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ড এলাবোরেটিভ সাইন্টিফিক এক্সামিনেশন অফ ডেড বডি, যেটা কি বোধ এক্সটার্নালি ইন্টারনালি করা হয়, নেকড আই অথবা ম্যাগনিফাই গ্লাস, খালি চোখে অথবা ম্যাগনিফাই গ্লাসে দেখা হয়, বাই ডিসেক্টিং ইচ অ্যান্ড এভরি অর্গান, ডিসেক্টিং করা হয় ইচ অ্যান্ড এভরি অর্গান উইথ দ্য হেল্প অফ মাইক্রোবায়োলজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড সেরোলজিক্যাল এক্সামিনেশন, মাইক্রোবায়োলজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড সেরোলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, and also by chemical analysis এবং chemical analysis এর মাধ্যমে find out the determinant of cause of death, nature of death, manner of death, কারণ, তারপরে হচ্ছে নেচার, অ্যান্টিমর্টাম নাকি পোস্টমর্টাম, তারপর ম্যানার এটা কি সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, টাইম সিন্স পাস কতক্ষণ হয়েছে ডেটের, অ্যান্ড অ্যাজ এভিডেন্স অফ আইডেন্টিফিকেশন। এ হচ্ছে অটোপসির ডেফিনেশন। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অফ মেডিকেল লিগ্যাল অটোপসি। প্রিরিকুইজিট হচ্ছে আগেই বলছি, এক কপি অফ ইনকোয়েস্ট রিপোর্ট, এক কপি অফ চালান, এক কপি অফ ডেথ সার্টিফিকেট, তারপর হচ্ছে কমান্ডিং সার্টিফিকেট অফ পুলিশ কনস্টেবল হু ক্যারি অ্যান্ড আইডেন্টিফাই দ্য বডি, dead body,
government authorized morgue, natural broad daylight, and ideal mortuary. আর পরের কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন, এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন ইন কোর্ট। এরা হচ্ছে প্রথমেই বলছি এক্সামিনেশন ইন চিফ, তারপর হচ্ছে ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, তারপর হচ্ছে কোয়েশ্চেন বাই কোর্ট। এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, কোয়েশ্চেন বাই কোর্ট, কোয়েশ্চেন বাই কোর্ট, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, এক্সামিনেশন বাই চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, তারপর হচ্ছে কোয়েশ্চেন বাই কোর্ট। তারপরে হচ্ছে কনসেন্ট। কনসেন্ট কি? কনসেন্ট ইজ ফ্রি অ্যান্ড ভলান্টারি এগ্রিমেন্ট, অ্যাপ্রুভাল অর পারমিশন ফর কমপ্লিয়েন্স সাম অ্যাক্ট। তো কনসেন্টের টাইপ জিজ্ঞেস করছে। টাইপ হচ্ছে প্রথমেতে আমরা ইমপ্লাইড কনসেন্ট আর এক্সপ্রেস কনসেন্ট। ইমপ্লাইড কনসেন্ট হচ্ছে যেটা রোগী কথাবার্তা বা আচার আচরণ দেখেই বোঝা যায়, এটাকে কোনো ওয়ার্ডে বইলা এক্সপ্রেসের মাধ্যমে মৌখিক বা ভার্বাল বা রিটেন কোনো কনসেন্ট না, সেটাই হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট। আর এক্সপ্রেস কনসেন্ট দুই ধরনের, একটা ভার্বাল, একটা হচ্ছে রিটেন। ভার্বাল হচ্ছে যেটা মৌখিকভাবে দেওয়া হয়, রিটেন হচ্ছে যেটা লিখিত আগে দেওয়া হয়। তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য পানিশমেন্ট গিভেন বাই বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম। বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ফাইন করে, তারপর হচ্ছে ফরচুয়ারি অফ প্রপার্টি, ফরচুয়ারি ফর ফিউচার অফ প্রপার্টি, ইমপ্রজনমেন্ট করে, রাইগর মোটিস অফ সিম্পল ইমপ্রজনমেন্ট ফর লাইফ, ডেথ, ক্যাপিটাল পানিশমেন্ট, ট্রিটমেন্ট, ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ইউথফুল অফেন্ডার। ওকে, তারপরে হচ্ছে ডিটারমিনেশন অফ এজ অফ ইনজুরি ফ্রম অ্যাব্রাশন, ফ্রেশ ব্রাইট রেড, তারপর হচ্ছে 12 to 24 hours blood and lymph dries up, leaving a bright red scab, 2 to 3 days reddish brown scab। আচ্ছা, অ্যাব্রাশনের একরকম, ইনজুরি বলছে কি ইনজুরির মানে অ্যাব্রাশন একরকম, ব্রুইসের একরকম, আবার হচ্ছে ল্যাসারেটনের একরকম। আমাদের যদি গ্রসলি বলে আমরা ইনজুরি দিয়া বলে আর এজ ডিটারমিনেশন করলে আমরা ব্রুইসের টেবিলে দেবো যে রেড, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ব্লুইশ ব্ল্যাক টু ব্রাউন, তারপর হচ্ছে গ্রিনিশ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে কমপ্লিট ডিসঅ্যাপিয়ার। রেড প্রথমে হচ্ছে ইমিডিয়েটলি, ফিউ আওয়ার্স টু 3 days হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ব্লুইশ ব্ল্যাক হচ্ছে 4 days, 5 to 6 days হচ্ছে গ্রিনিশ, তারপরে হচ্ছে 7 to 12 days হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে দেয়, হচ্ছে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। এই হচ্ছে কথাবার্তা। তারপরে হচ্ছে প্রশ্ন বলছে যে হাউ এ ওডেন রুলার ক্যান কজ গ্রিভাস হার্ট। ওডেন রুলারের মাধ্যমে কি কি হয়, মানে একটা লাঠির মাধ্যমে স্পাইনাল ইনজুরি হতে পারে না, বাড়ি দেওয়ার ফলে স্পাইনাল ইনজুরি হতে পারে, তাহলে ইমাসকুলেশন হলো। তারপরে প্রাইভেশন অফ এনি মেম্বার অফ জয়েন্ট হতে পারে না, হতে পারে। প্রাইভেশন, ডিস্ট্রাকশন অফ পার্মানেন্ট ইম্পেয়ারিং অফ পাওয়ার অফ এনি মেম্বার অফ জয়েন্ট হতে পারে না। পার্মানেন্ট ডিসফিগারেশন অর হেড অফ ফেস হতে পারে। ফ্র্যাকচার ডিসলোকেশন অফ বোন অর টুথ হতে পারে। পারস্যুড ফর এ পিরিয়ড অফ 20 days হতে পারে। চালান, ইনকোয়েস্ট রিপোর্ট। চালান আর ইনকোয়েস্ট, ডিফাইন বিটুইন চালান এন্ড ইনকোয়েস্ট। চালান হচ্ছে গভর্ন অথরাইজ টেবুলেটেড ফর্ম, রিকোয়েশন ফর্ম ফিল বাই আইও ইনভেস্টিগেশন অফিসার ফর পারফর্মিং অটোপসি টু মেডিকেল অটোপসি। আমাদের কোয়েশ্চেনে বলছে যে কিভাবে ডিফারেন্সিয়েট করবো চালান এবং ইনকোয়েস্ট। চালান একটা গভর্ন অথরাইজ, ইনকোয়েস্ট হচ্ছে প্রাইমারি ইনকোয়ারি রিপোর্ট made up by ইনভেস্টিগেশন অফিসার। তারপর টাইপ অফ পেপার, চালান হচ্ছে টেবুলেটেড ফর্ম, ইনকোয়েস্ট হচ্ছে প্লেন পেপার। অথরাইজেশন বাই গভর্নমেন্ট, চালান হচ্ছে ইয়েস, ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে নো। প্রেজেন্স অফ ব্রিফ হিস্টোরি নো, ইনকোয়েস্ট হচ্ছে ইয়েস। ভ্যালু হচ্ছে চালানে বেশি আর ইনকোয়েস্ট হচ্ছে কম। এরপরে কোয়েশ্চেন হচ্ছে while performing an autopsy of a dead body of firearm injury, you only found an injured. There was no exit wound present on his body. Could it be possible? Yes. Justify your answer. Penetrating wound. আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে
এন্ট্রি অন পসিবল, যেটা যদি ফায়ার আর্মের ক্ষেত্রে হয় যে while performing an autopsy of dead body firearm injury, you only found an entry on there was no exit on present on his body. Could it be possible? Yes. Entry on present but no exit on possible. জাস্টিফাই যদি করতে বলে যে বুলেট আফটার এন্টারিং ইনটু বডি মাইট এন্টার ইন ওয়ান অফ ন্যাচারাল প্যাসেজ আউট মাধ্যমে হইতে পারে, যেমন কফ, তারপরে বমি, তারপরে হচ্ছে অ্যানাস মানে অ্যানাসের মাধ্যমে, মানে হচ্ছে ফিকাল মেটালের মাধ্যমে চলে যেতে পারে, কফের মাধ্যমে বের হয়ে যেতে পারে, বমির মাধ্যমে বের হয়ে যেতে পারে। তারপরে ইট মে নট বি রিকভার্ড ইফ ইট গেটস লস অফ বোন, যে বোনের মধ্যে ঢুকে যায় তখন এটা রিকভার করা সম্ভব না, যেটা আমরা সবিনার বুলেট বলে থাকি। তারপরে হচ্ছে ইট মে অলসো ইন্টার লার্জ ব্লাড ভেসেল অ্যান্ড বি ইম্বোলাইজ টু ডিস্ট্যান্ট প্লেস ফার ফ্রম এক্সপেক্টেড সাইট অফ লজমেন্ট। তারপরে সবিনার বুলেট, এই তো শেষ। তারপরে কোশ্চেন কি, a dead body was of a woman found in seated upright in her bath, held a sponge in her hand, which was raised halfway to her face. Cause of death was cerebral hemorrhage. What condition likely to occur here? Cadaveric spasm অবশ্যই। তারপরে হচ্ছে what are the other predisposing factor for such condition? Predisposing sudden death, excitement, fear, severe pain, exhaustion। তারপর হচ্ছে এগুলোর সাথে আমরা আরেকটা জিনিস অ্যাঙ্গার, কোল্ড, কোল্ড তো এখানে হয়েছেই, আর হচ্ছে অ্যাঙ্গার। তারপর হচ্ছে কোল্ড এখানে দিছে না, সরি, এখানে দিছে হচ্ছে কজ অফ ডেথ ওয়াজ সেরেব্রাল হেমোরেজ। সেরেব্রাল হেমোরেজ, তাই হচ্ছে যে সেরেব্রাল হেমোরেজ এখানে দেওয়া আছে, যে সেরেব্রাল হেমোরেজ। ওকে, এরপরে আমাদের হচ্ছে ওয়ানের এসওই কোড 8, এরপরে আর আলোচনা করবো না আজকে, এই পর্যন্তই শেষ। কারণ এরপরে আর নাম্বার দেওয়া নেই, যার যার ফলে হচ্ছে আমি যে আলোচনা করব কোন কার্ড আলোচনা করতেছে এটা বোঝা যাবে না। তো হচ্ছে সেজন্য এসওই কার্ড 8 এই পর্যন্তই আলোচনা শেষ। বোর্ড 1, ডিফাইন বার্ন। বার্নের ডেফিনেশন চাইছে, এ বার্ন ইজ অ্যান ইনজুরি which is caused by application of heat or chemical substance to external or internal surface of body which causes destruction of tissue. which causes কি destruction of tissue, টিস্যু ডিস্ট্রাকশন হইতেছে। যদি টিস্যু ডিস্ট্রাকশন হয় তাহলে হচ্ছে এটা বার্ন। সেটা হইতে পারে কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে, হইতে পারে হিটের মাধ্যমে, এক্সটার্নাল কোনো আর ইন্টারনাল কোনো সারফেস অফ বডি। এক্সটার্নাল ইন্টারনাল সারফেসের বডির যদি টিস্যু ডিস্ট্রাকশন হয়, সেটা হিটের মাধ্যমে হইতে পারে, কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে হইতে পারে, সেটাই ইনজুরি, সেটাই হচ্ছে বার্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে বার্ন গেল। তারপরে ক্লাসিফাই স্কেল ফ্র্যাকচার। স্কেল ফ্র্যাকচারের ক্লাসিফাই, এটা অনেক মজার একটা জিনিস। স্কেল ফ্র্যাকচার হচ্ছে ফিশার ফ্র্যাকচার বা লিনিয়ার ফ্র্যাকচার, তারপর হচ্ছে ডিপ প্রেস ফ্র্যাকচার, এলিভেটেড ফ্র্যাকচার, তারপর কমিউনেটেড ফ্র্যাকচার, পন ফ্র্যাকচার, গুটার ফ্র্যাকচার, রিং ফ্র্যাকচার, পারফরমেটিং ফ্র্যাকচার, ব্লোয়ার ফ্র্যাকচার, সুচুরাল ফ্র্যাকচার, এক্সপ্রেস ফ্র্যাকচার। আমি এগুলো মনে রাখতে এইভাবে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এর মাধ্যমে 3 আর হচ্ছে 11 মনে রাখে, এলিভেটেড আর এক্সপ্রেস। এলিভেটেড ফ্র্যাকচার আর এক্সপ্রেস ফ্র্যাকচার। তারপরে কমিউনিটি মেডিসিন একটা সাবজেক্ট আছে, তার মধ্যে 4 মনে রাখতাম, কমিউনিটেড ফ্র্যাকচার। তারপরে পন্ড, পুকুরের মতো পন্ড ফ্র্যাকচার, তারপরে গুটার ফ্র্যাকচার, এগুলো এমনি মনে থাকতো, রিং ফ্র্যাকচার, পারফোরেটিং ফ্র্যাকচার, ব্লুয়ার্ড ফ্র্যাকচার, তারপর ডিপ প্রেস হয়ে থাকতো ডিপ প্রেস ফ্র্যাকচার, তারপরে হচ্ছে ফিশার ফ্র্যাকচার বা লিনিয়ার ফ্র্যাকচার, এগুলো সুচারাল ফ্র্যাকচার এমনি মনে থাকতো। তারপর এর মধ্যে যদি কেউ বিস্তারিত পড়তে চান, তাহলে ডিপ প্রেস ফ্র্যাকচার আর হচ্ছে রিং বা ফোরামেন ফ্র্যাকচার বিস্তারিত পড়তে পারেন। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ সাফোকেশন। সাফোকেশনের টাইপ কি? সাফোকেশনের টাইপ হচ্ছে স্মুদারিং, চকিং, গ্যাগিং, বার্কিং, ওভারলাইং, টমাটিং অ্যাসফিক্সিয়া। স্মুদারিং, চকিং, গ্যাগিং, বার্কিং, ওভারলাইং, টমাটিক অ্যাসফিক্সিয়া, এগুলো হচ্ছে সাফোকেশনের টাইপ। তারপরে টেল মি দ্য টেল দ্য প্রসিডিউর অফ
visceral preservation after postmortem examination. Tell me the procedure of visceral preservation after postmortem examination. পোস্টমর্টম এক্সামিনেশনের পরে ভিসার প্রিপারেশন কেমন প্রসিডিওরটা জানতে চাইছে। প্রথমে 3টা ক্লিন ড্রাইড আমরা একটা ক্লিন ড্রাইড কন্টেনার নিব, তারপরে সেখানে স্টমাক অ্যান্ড ইটস কন্টেন্ট একটার মধ্যে রাখবো ইন ওয়ান কন্টেনে, আরেকটার মধ্যে রাখবো লিভার অ্যান্ড হচ্ছে কিডনির যেটা আছে, আরেকটা হচ্ছে আমরা ফাঁকা রাখবো কন্ট্রোল টেস্ট হিসেবে। তারপরে হচ্ছে 1/3 এমটি রাখবো, তারপরে মেড কন্টেনার এয়ার টাইট, তারপরে হচ্ছে সিল করব সেটা, তারপরে এটা বক্সের মধ্যে রাখবো, বক্সটাকে তালা মারবো, লক করব, তারপরে একটা কপি অফ ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট অ্যান্ড রিকুইজিশন আর অলসো সেট উইথ ভিসেরা। তারপরে কি সিলিং ম্যাটেরিয়াল ইজ ট্রান্সপোর্টেড ইন অ্যান এনভেলপ অ্যান্ড এনভেলপ ইজ সিলড। তারপর হচ্ছে হ্যান্ডেড ওভার দ্য বক্স টু পুলিশ কনস্টেবল আফটার receiving receipt who personally will deliver it in office chief chemical examiner after obtaining receipt for sign. শেষ। এখন যদি বলে 1/3 কেন আমরা ফাঁকা রাখছি, ওই তো গ্যাসের জন্য। আর আমরা কই পাঠাবো, মহাখালীতে পাঠাবো, ঢাকা, সিচুয়েটেড ইন বিল্ডিং অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, ফরেন্সিক ল্যাব, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, সিচুয়েটেড অফ বিল্ডিং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। এই জিনিসটা আমরা মনে রাখবো, পাবলিক হেলথ মানে কমিউনিটি মেডিসিনের বিল্ডিংটাতে। ফরেন্সিকের এখন আলাদা বিল্ডিং নাই, সেই জন্য ওই বিল্ডিংটাতেই আমরা পাঠাবো। তারপরে কোশ্চেন আসছে যে হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন এক্সামিনেশন ইন চিফ ক্রস। এই কোশ্চেনটা যে কতবার আসছে যে এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, examination by court, question by court, examination in chief, cross examination, re-examination, question by court. আচ্ছা, এবার কোশ্চেন, a few piece of bone are found disposed in jungle. How will you proceed to identify? এখন কিছু পিস পাওয়া গেছে বোনসের, এখন যদি হোল স্কেলেটন পাওয়া যেত তাহলে 100% আইডেন্টিফাই করা যেত, সেক্স ডিটারমিনেশন করা যেত। পেলভিস অ্যান্ড স্কাল যদি পাওয়া যায় শুধু, তাহলে 98%, পেলভিস অ্যালন 95%, স্কাল অ্যালন 90%, লং বোনস 80 to 85%। এই হচ্ছে আমরা এইভাবে আইডেন্টিফাই করব। তারপরে হোয়ার দ্য কনসেন্ট গিভেন বাই অ্যান অ্যাডাল্ট পারসন উইল নট রিগার্ডেড অ্যাজ ভ্যালিড। এটা হচ্ছে আমি নিয়েছি র্যাপের চ্যাপ্টার থেকে, যদিও এটা অনেক জায়গায় অ্যাপ্লিকেবল হবে যে কনসেন্ট কখন ইনভ্যালিড হয়ে যাবে। consent where the consent given by an adult person will not regarded as valid, valid হিসেবে হবে না। তো এটা ইন জেনারেল বললে কনসেন্ট ইজ অবটেইনড বাই আনলফুল মিনস, যেমন ফেয়ার, ডেথ অর হার্ট করে যদি কেউ কনসেন্ট নেয়, কনসেন্ট ইজ অবটেইনড বাই ইম্পারসোনেটিং ওমেন হার অথবা ওমেন্স অথবা হার হাজব্যান্ড। তার কনসেন্ট ইজ গিভেন বিকজ অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড। তারপর হচ্ছে বিকজ অফ ইনটক্সিকেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টিফাইং এজেন্ট আন্ডার মিসকনসেপশন অফ ফ্যাক্ট অ্যান্ড দ্য ম্যান নোস অর হ্যাজ রিজন টু বিলিভ that it was so given. Consent is taken after the act. এটা দরকার নাই, consent is taken after that act. আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা আনলফুল মিনের মাধ্যমে, তারপর হচ্ছে consent of given, impersonating, consent is given unconscious mind, তারপর হচ্ছে intoxication, stupefying agent, তারপর হচ্ছে misconception of fact that man not believe that it was so given। আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট আমরা এখান থেকে বলে দিতে পারি। তারপর হচ্ছে ডিটারমাইন রিলেটিভ পজিশন অফ অ্যাসাইলেন্ট ফ্রম এ চপন, আগেই আলোচনা করছি রিলেটিভ পজিশন। একটা হচ্ছে হিল ইন্ট, এটা হচ্ছে হিল ইন্ট, এটা হচ্ছে টো ইন, তারপর হচ্ছে হিল ইন হচ্ছে নিয়ারের অ্যান্ড অ্যাসাইলেন্ট ডিপার, এটা হচ্ছে অনেক ডিপ। তারপর হচ্ছে টো ইন হচ্ছে ডিস্টাল অ্যান্ড সুপারফিশিয়াল। তারপর হচ্ছে এই জিনিসগুলো জানলেই হবে। তারপরে কোশ্চেন যে এ ডাক্তার while
was drunk. Operation operated upon a woman for ectopic pregnancy. 2 days later, the woman died due to the injuries produced during operation. What kind of negligence this is? Give the few more example. অবশ্যই এটা একটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই যে বলা হইতেছে ক্রিমিনাল নেগলিজেন্স পারফর্মিং, এটা আর কিছু এক্সাম্পল কি? পারফর্মিং ক্রিমিনাল অ্যাবর্শন, amputation of wrong limb, তারপর অপারেশন অন wrong limb or uh, wrong patient, leaving instrument, swab or sponge in abdomen, grossly incompetent administration of general anesthetic, grossly mismanagement of delivery of women, giving a wrong substance into eye causing loss of vision, damage caused by mismatched blood ট্রান্সফিউশন। তো এই সমস্ত এগুলো হচ্ছে আদার ইয়াগুলা। আর এমনি আমরা যদি বলি মেল প্র্যাকটিস, তারপর নেগলিজেন্সের ক্লাসিফাই করতে বলে 4টা ক্লাসিফাই আমরা বলবো: সিভিল, ক্রিমিনাল, ইথিক্যাল আর হচ্ছে কর্পোরেট। ওকে, এরপর এরপর এরপরে কোয়েশ্চেনটা বলছে যে এ ডক্টর হোয়াইল a man was stabbed in the chest with a butcher knife. Later, he died in the hospital due to hemorrhagic shock. Give your opinion. আমি স্টাবন্ডের অপিনিয়ন এখানে আরেকবার দেখে দিতেছি। সেটা হচ্ছে considering autopsy, both external internal examination finding, I am of the opinion that the cause of death was due to hemorrhagic shock resulted from stab injury. Hemorrhagic shock যে বলছে resulted from stab injury caused by sharp pointed weapon, which was antemortem and homicidal in nature. এই ছিল প্রথম 8টা কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেনগুলো বলতে পারতেছি না, কারণ হচ্ছে কাট কোয়েশ্চেনের মধ্যে নাম্বার দেওয়া নেই। আর আমার কাছে যেগুলো ছিল আমি মোটামুটি সলভ করার চেষ্টা করছি। এই ছিল অল অ্যাবাউট ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজির কাট কোয়েশ্চেনের বোর্ড 1 এর আলোচনা। তো বোর্ড 2 আলোচনা করার সময় আছে, কিন্তু আমি করব না, বা করলেও করতে পারি শিওর না। যাই হোক, আজকে এই পর্যন্তই। দ্যাটস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।